আচ্ছা, তোমরা কি জানো যে আমাদের পৃথিবীর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যারা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে? আর একটা কথা, আইইউসিএন তার পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এই মত অনুযায়ী মানে ওদের যে একটা তালিকা প্রকাশ করেছিল, রেড ডাটা বুক, তো সেই অনুযায়ী কারা বিপন্ন, কারা আগামী মানে হারিয়ে যাচ্ছে বা কাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, লুপ্ত হয়ে গেছে, তারা কারা? যেমন এখানে তুমি অনেক ফটো দেখতে পাচ্ছ, এখানে কিসের ফটো দেওয়া রয়েছে, 4টে ফটো রয়েছে। তো এরা কারা, এদের পরিচয় কি, এবং কেন তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এবং কিভাবে তাদেরকে আমরা সংরক্ষণ করতে পারি? নিশ্চয়ই প্রত্যেকের কোনো না কোনো গুণ রয়েছে, তাই জন্য তো আমরা তাদেরকে পরিবেশের মধ্যে দেওয়া রয়েছে, তাই তো? কিন্তু তারা যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে ভবিষ্যতে কি ক্ষতি হবে আর কেনই বা হচ্ছে? তো সেটা নিয়ে আমাদের আজকের টপিক, যেটা তোমাদের ক্লাস 8-এর 10ম অধ্যায়, পরিবেশের সংকট ও সংরক্ষণ। তো এটাই আমরা দেখবো যে কি কারণে এদের সংকট দেখা যাচ্ছে, বিলুপ্ত হচ্ছে, আর কিভাবে আমরা তাকে সংরক্ষণ করব। আজকে আমাদের পার্ট 6, আর এই চ্যাপ্টার আজকে লাস্ট ভিডিও। ওকে, তাহলে চলো একটা একটা করে স্টার্ট করা যাক। তাহলে একদম এখানে যেটা দেওয়া রয়েছে কি, যে আইইউসিএন এর পুরো কথা আমি বললাম, এটা খুব ইম্পর্টেন্ট, আগের দিনও বলেছিলাম যে আইইউসিএন এর কিন্তু পুরো কথাটা তোমাকে মুখস্থ রাখতে হবে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন মানে কি, সংরক্ষণ করছে, অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। তাহলে পরিবেশের যে সমস্ত রিসোর্স গুলো রয়েছে, উপাদানগুলো রয়েছে, তাদেরকে আমাকে কি করতে হবে, সংরক্ষণ করতে হবে। তাদের নিয়েই কিন্তু, তাদের মত অনুসারে কিছু প্রাণী রয়েছে যারা বিলুপ্ত হয়ে গেছে, মানে কি আর পাওয়া যাবে না এদেরকে। তো তারা কারা সেটা নিয়ে চলো। একদম প্রথমে আমাদের আসবে শকুন। অনেকে নাম শুনেছো, কখনো দেখেছো নাকি যে শকুনকে বাড়ির পাশে? এখন তো দেখা যায় না, কারণ লুপ্তপ্রায় হয়ে গেছে। কিন্তু কোনো এক সময় আগেতে এখনো দেখতে পাবে, অল্প অনেক জায়গায় দেখতে পাওয়া যায়, বাট অতটা পাওয়া যায় না। তো এই শকুন কিন্তু কি করে, যে আমাদের পরিবেশকে ক্লিন রাখে, একদম নিট অ্যান্ড টাইডি, পরিষ্কার রাখে, তাই তো? কারণ এরা তোমার ভালো খাবার কিছু খেয়ে নেয় না। দেখবে বলে না যে শকুনের দয় কি গরু মারে? কেন কথাটা বলে বলো তো? কারণ শকুন চায় যে গরুটা মারা যাক, কারণ সে তো পচা খাবার খায়। গরুটা মারা গেলে গরুটাকে ইউজ করতে পারবে, গরুটাকে খাবার হিসেবে খেতে পারবে। তাই জন্য কিন্তু এই প্রবাদ বাক্যটা বলে যে শকুনের দয় কি গরু মারে। কিন্তু গরু মারা যাচ্ছে না, বেচারি শকুনরাই বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে দেখো যে একটা এ পড়ে রয়েছে, এটা কিন্তু শকুন করেছে। মানে যেমন কাককে বলা হয় না ঝাড়ুদার পাখি, তেমন শকুনও কিন্তু অনেকটা অংশে এই পরিবেশকে আমাদের ক্লিন রাখছে। কিন্তু দুঃখের ব্যাপার এটা, যে ধীরে ধীরে এই শকুনের পরিমাণটা হ্রাস পাচ্ছে। কেন পাচ্ছে সেটা পরে দেখবে। তাহলে চলো, আজকে একদম প্রথম আমাদের বিলুপ্তপ্রায় প্রাণীর নাম কি? শকুন, যার নাম হচ্ছে ভালচার। তাহলে কি বলছে, হ্যাঁ, তোমরা একটা খাতা একটা পেন নিয়ে বসো, কারণ এখানে মানে এই যে পার্টটা রয়েছে আজকে, এখান থেকে বড় কোশ্চেন আসতে পারে। যেমন ধরে নাও তোমার বিপন্নপ্রায় প্রাণীর নাম, একদম মানে 5 নম্বরের কোশ্চেন আসতে পারে, বা 2 নম্বর শর্ট শর্ট করে শকুন সম্পর্কে, বা তোমার আরো পরে মেছুবেড়াল রয়েছে, প্রত্যেকের নামে আলাদা করে আসতে পারে। এবার যদি তুমি বইটাকে পুরো পড়তে যাও, ভুলে যাবে, কিছু পয়েন্ট জাস্ট হাইলাইট করে রাখবে, পরীক্ষা এলে যেন ওই পয়েন্টগুলো লেখা হয়ে থাকে। আর যেগুলো ইম্পর্টেন্ট ওটা তো আমি বলেই দেবো। চলো, তাহলে এটা তো একদম বইয়ের লাইন, হ্যাঁ, বইটা খুলে রাখতে ইজিলি বুঝতে পারবে। নাম্বার 1 বলছে, শকুনের বেশ বড়সড় চেহারা, তবে মোটেও সুন্দর নয়। তাহলে এরা কিন্তু খুব একদম সুন্দর দেখতে হয় না। দেখো খুব সুন্দর দেখতে লাগছে কি? না, কিন্তু এদের এদের যে চেহারা, এটা কিন্তু বড়। ওকে, আচ্ছা, নেক্সট পয়েন্ট। দেখো এই ছবিটা মনে রাখবে, আর যে পয়েন্ট গুলো বলছি ওটা জাস্ট রিলেট করো। আগে ছবিটা দেখে না একটুখানি, যে কিরকম দেখতে। এর গলায় দেখো কোনো লোম কিন্তু তেমন নেই, এটা পরে পয়েন্টে আসবে। আচ্ছা, নেক্সট কি বলছে, কালচে খয়েরি শরীরের রং, রোগা লম্বা পালকহীন বাঁকা গলা। তাহলে আমি আগেই বললাম যে এদের গলায় কিন্তু কোনো পালক নেই। দেখো পুরো বডিটা পালক দিয়ে ঢাকা রয়েছে পাখির মতো, কিন্তু গলায় কিছু নেই। কেন নেই? এমনি এমনি কি নেই, কোনো নিশ্চয়ই কারণ রয়েছে। কি কারণ দেখো, আর গায়ের রংটা কি কালচে ধূসর টাইপসের। ওই লম্বা গলা পশুর মৃতদেহের মধ্যে ঢুকিয়ে দেয় আর খাবার সংগ্রহের জন্য। তাহলে এই যে ওদের গলায় লোম নেই, কেন নেই? কারণ যদি ওখানে পালক থাকতো, তাহলে কি ওই পালক না থাকার জন্য ইজিলি, মানে একটা তো প্রোটেকশন তাকে কভার করতে হচ্ছে পালক থেকে গেলে, তাহলে পালকটা নেই, ইজিলি কি হবে, কোনো যখন খাবার সংগ্রহ করবে, তখন ইজিলি গলাটাকেও ঢোকাতে পারবে ওখানের মধ্যে। নেক্সট কি বলছে, বিশ্রামের সময় তাদের পেছন দিকে সাদা অংশ দেখা যায়, আর ওড়ার সময় যখন ডানাগুলো মেলে দেয়, তখন নিচের সাদা পালক দেখেই তাদের চেনা যায়। তাহলে এদের নিচের দিকে, হ্যাঁ, এখন তো ঢাকা দেওয়া রয়েছে, এর নিচের দিকে কি রয়েছে, সাদা পালক রয়েছে। যখন তারা ওড়ে তখন সাদা পালক দেখে বোঝা যায় যে শকুনটা ওখান থেকে যাচ্ছে। এটা কিন্তু অনেক বড় আকারে হয়ে থাকে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট হচ্ছে সাফাই কর্মী শকুন,
যেটা আমি বলেছিলাম যে এদের কিন্তু আলাদা করে টাকা দেয় না ভাই, যে আলাদা করে তুমি পরিষ্কার করো, তোমাকে আমি মাইনে একটা পেমেন্ট করবো, কিচ্ছু করে না। কিন্তু তা সত্ত্বেও এরা তো আমাদের উপকার করে না, পরিবেশ থেকে একদম ক্লিন করে দেয়, চারিদিকটা একদম পরিষ্কার করে দেয়। কিন্তু আমাদের কাজের জন্য এরা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এবং তাদেরকে কিভাবে সংরক্ষণ করব তার জন্য আজকে এই পড়াটা। তো তোমার লাভের জন্য পড়ছো, এটা ভেবে নাও। তাহলে সাফাই কর্মী শকুন কি বলছে, গ্রামে কিংবা শহরের শেষ প্রান্তে বা লম্বা ঝাঁকড়া গাছে শকুনরা থাকতো। ঠিক আছে, তোমার বাড়িতেও থাকতে আসছে না, তোমার পাশেও ঘুরছে না, ওরা ওদের জায়গার মতো একটা রয়েছে। ওকে, তো দল বেঁধে অপেক্ষায় থাকতো কখন একটা মরা পশু আসবে। ওই যে বলতাম শকুনের দয়ায় গরু মরবে না, শকুন কি মানে দোয়া করতো যে যেন গরুটা মারা যায়, কোনো একটা মরা পশু আসুক, তবে সে মানে সেটাকে ইউজ করবে, খাবে না। ভাগাড়ে বলেন না যে ভাগাড়ের মাংস, তো ওখানে কিন্তু শকুন বেশি দেখা যায়। এই যে ভাগাড়ে বা অন্য কোথাও মরা পশুর দেহ পেলেই ওরা ওই পশুর ওপর বসে প্রয়োজনীয় খাবার সংগ্রহ করত। শহরের যাবতীয় আবর্জনা স্তূপ থেকে মৃত প্রাণী সব খেয়েই ওদের জীবন চালাতো। তাহলে কি বলছে যে এরা কোথায় দেখা যাবে, তোমার বাড়ির পাশে দেখা যাবে নিশ্চয়ই না। এরা ভাগাড়ে, যেখানে পচা মানে আবর্জনা ফেলে, পচা যেগুলো হয়ে যায় না, মাংস টাংস ওগুলো ফেলে দেয়, ওখানের মধ্যে ওরা থাকতো এবং সেগুলোকে খেয়ে পরিষ্কার করতো। ওকে, ফলে সব পচে মহামারী সৃষ্টিকারী জীবাণুর বিস্তার লাভ করতে পারতো না। তাহলে এটা ভালো করতো না খারাপ করতো আমাদের? ভালো করতো অবভিয়াসলি। কারণ আমাদের চারপাশে যদি এত পচা জিনিস, তুমি ভাবো না, তোমার বাড়ির পাশে একটা কুকুর মারা গেছে, প্রচন্ড গন্ধ ওঠে, দেখবে চারপাশে পোকা একদম করছে। তো সেই জায়গাতে ধরো গরু মারা গেছে একটা, গরুটা যদি মারা যায়, তাহলে তার চারপাশে তো এরকম পোকা মাকড় হয়ে একদম যাচ্ছে তাই অবস্থা, প্রচুর জীবাণু আরে চারিদিকে ছড়িয়ে যাবে। কিন্তু শকুন কি করছে, ওখানে গিয়ে ওই পচা মাংসটা খেয়ে একদম ক্লিন করে দিচ্ছে। তাহলে কি করছে, রোগ জীবাণুর বিস্তারটাকে কিন্তু কমাচ্ছে। বোঝা গেল? ওকে, তাহলে এখান থেকে পয়েন্টগুলো জাস্ট মনে রাখবে, মুখস্থ করার কিছু নেই। গল্পের আকারে মনে রাখো যে শকুন কি করবে, একটা কথা মনে রাখবে যখন শকুন আসবে, যে এটা কি করছে না, পচা গলা বস্তুগুলোকে খেয়ে নিচ্ছে। ওকে, তো এরা কোথায় দেখতে পাওয়া যাবে, ভাগাড়ে বেশি দেখতে পাওয়া যাবে, তোমার বাড়ির পাশে নিশ্চয়ই দেখতে পাওয়া যাবে না। এবার তুমি বাড়ির পাশে যদি ফেলে রাখো কিছু, তখন তো সেখানে বসবাস করবে এসে। এটা এখান থেকে গেল। আচ্ছা, বাকিগুলো আমি জাস্ট রিডিং দেখে রাখবে, একটা সাথে রিলেটেড। যখনই তুমি ভাববে যে এটা যেহেতু পচা বস্তু খাচ্ছে, নিশ্চয়ই এটা কি করবে, তাহলে রোগ জীবাণুটা কমাচ্ছে। ওকে, আচ্ছা নেক্সট এবার কি বলছে শকুন সম্পর্কে, যে এখানে একটা পশু মারা গেছে, একে ঘিরে কত শকুন রয়েছে, এদের গলায় কিন্তু কোনো লোম থাকে না। ফটোটা পরীক্ষার সময় মনে রাখবে, সেখান থেকে কিন্তু জাস্ট প্রথম যে দু চারটে পয়েন্ট ছিল, এদের ধূসর রং হয়ে থাকে, গলায় লোম থাকে না। কেন থাকে না, গলাটাকে পশু যখন কোনো শিকারের মধ্যে মানে খাবারের মধ্যে এন্টার করছে, ঢোকাচ্ছে, তখন যাতে ইজিলি ঢুকে যায়। এই পয়েন্টগুলো মনে থাকবে। আচ্ছা, তো এখানে দেখো যে একটা পশু মারা গেছে, তাকে ঘিরে একদম এরা একদম পিকনিক চলছে এখানে মাঠের মধ্যে, তাই তো? সবাই মিলে মানে এবার পশুটাকে খাবে, ওদের পার্টি হবে এবার। আচ্ছা, এবার আছে শকুনের বাসা। দেখো শকুনরা কিরকম একটা ডালপালার ঘিরে বসবাস করছে একটা, এটা বাচ্চা শকুন দেওয়া রয়েছে একদম বাচ্চাটা। তো কিভাবে এরা বাসা করে, অশ্বত্থ, বট, শিরীষ, তাল, তেঁতুল, শিমুল, পাকুড় প্রভৃতি গাছের ডালে ওরা বাসা বাঁধে। তাহলে আগে বললাম তোর বাড়ির পাশে থাকে না, এরা গাছের ডালেতেই কিন্তু বাসা বাঁধে। কিভাবে বাঁধে, খড়কুটো ডালপালা জোগাড় করে ডালের খাঁজে বেশ শক্ত পোক্ত বাসা ছিল ওদের। তাহলে ছিল কেন বলছে, কারণ ধীরে ধীরে এরা বিলুপ্ত হয়ে যাচ্ছে। যখন তারা বাস করতো, যখন তারা থাকতো, তখন কিন্তু তারা এভাবেই কি করতো, এভাবে তাদের জীবন মানে বেঁচে থাকার জন্য যে বাসস্থান মানে বাসা তৈরি করতো। দেখো একদম ঘর বাঁধে শক্ত পোক্ত একদম, যে ছোটের পাখিগুলো হয় তাদের বাসা এদের বাসা সমান হবে না নিশ্চয়ই, কারণ এটা অনেকটা বড় আয়তনে হবে। তো এদের কিন্তু সেরকম ভাবে এরা তৈরি করতো। আচ্ছা, নেক্সট কি বলছে, সেপ্টেম্বর থেকে মার্চ মাসের মধ্যে ওরা বাসা বেঁধে ডিম পাড়ে, একটা পাখি একটাই ডিম পাড়ে। তাহলে দেখবে শকুনের ক্ষেত্রে একটা পাখি বা একটা শকুন কিন্তু একটাই ডিম পারবে। এদের তাহলে বংশ বিস্তারটা এটা একটা পয়েন্ট যে কেন আমাদের হ্রাস পাচ্ছে। যদি দেখো যে একটা কুকুরের কতগুলো বাচ্চা হয়ে থাকে, কিন্তু যদি তাহলে তাদের বংশ বিস্তারটা কি কমবে? কমবে না, আরো বাড়বে, কারণ একটা মারা গেলে বা কিছু হলে আরো দু চারটে রয়ে গেছে। কিন্তু যখন দেখবে যে একটার একটাই, যার মানুষের ক্ষেত্রে কি হয়, একবার একটা হয়, অনেক সময় দুটো হয়, সেটা বাদ দাও। এদের ক্ষেত্রে কি রয়েছে যে যদি একটা শকুন তিন চারটে ডিম পারতো, তাহলে একটা মারা যাক বা কিছু হোক, বাকি তো দুটো রয়ে গেছে। কিন্তু এক্ষেত্রে তো এটা হয় না। তো মানে এদের বংশ বিস্তারটা খুবই কম হচ্ছে আর কি। গেল। নেক্সট বলছে কি, বহুতল বাড়ি তৈরির প্রয়োজনে গাছগুলো কেটে ফেলায় শকুনের বাসা বাঁধার জায়গা ক্রমশ হারিয়ে যাচ্ছে। তাহলে অশ্বত্থ, তেঁতুল, শিমুল গাছ যে বড় বড় গাছগুলো ছিল, এখানে শকুনরা বাসা বাঁধতো, বিন্দাস রিল্যাক্সে থাকতো। কিন্তু
বলেছিলাম যে প্রত্যেকটা জীব বলো, প্রত্যেকটা ভালো কাজের যে আহ মানে হারিয়েছে জীবগুলো, যে পরিবেশের ক্ষতি করছে, তার আলটিমেটলি কারণ কি? মানুষ। তো এক্ষেত্রেও মানুষই দায়ী। শকুনরা কোনো কিছু কাজ করতো না, মানে ওরা একটা ভালো কাজ করতো, ওদের থাকার জায়গা আমরা বিলুপ্ত করে দিচ্ছি, পরে দেখবে যে ওদেরকে আমরা ইউজ করছি, ওদের মানে শরীর থেকে কিছু পাওয়া যাচ্ছে, পরে বলবো এটা। তো আলটিমেটলি কি করছে না, মানুষ নিজের প্রয়োজনে, নিজের স্বার্থে ওই শকুনদের কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত করতে হেল্প করছে, মানে ওদেরকে বিলুপ্ত প্রায় করে দিচ্ছে, নয়তো আজকে এই পড়ার মধ্যে শকুনের নামটা আসতো না। আচ্ছা, এবার শকুনের হারিয়ে যাওয়ার কথা, ধীরে ধীরে যে শকুনটা কিভাবে হারিয়ে যাচ্ছে। বললাম দেখো, মানুষ ভালোর জন্য যে আমরা তো এটা করলে এটা ভালো পাবো সেজন্য করছি, কিন্তু এই ভালোর পেছনে এত এত হচ্ছে যে মানে কি নিজেকে হারিয়ে ফেলছে, যে আলটিমেটলি আবার নিজেরই ক্ষতি করছে। ঠিক আছে, বলে না যে টাকা কামানোর জন্য মানুষ সবকিছু বিসর্জন দিচ্ছে, মানে সুখ করছে না, বা সেই টাকা দিয়ে আবার জিমে যাচ্ছে, সেরকম কেস আর কি। আচ্ছা, আমাদের গ্রামগঞ্জেও শহরের প্রান্তে শকুনরা একসময় আকাশ কালো করে ডানা মেলে উড়তো, তাদের আর এখন দেখতে পাওয়া যায় না। তাহলে আমরা তখন দেখি না, দেখতে পাই কি তোমরা কেউ আশেপাশে দেখবে শকুন দেখাই যায় না, গ্রামের দিকে থাকলেও দেখা যায় না, শহর তো বাদই দাও। আচ্ছা, নেক্সট হচ্ছে হারিয়ে যাওয়ার কারণ অনুসন্ধান করতে গিয়ে কি ধরা পড়লো, যে শকুনের দল সাধারণত মৃত পশু পাখি খেয়ে বেঁচে থাকে। এটা আগে বলেছি। পোষা গরু মোষদের বিভিন্ন অসুখে, বিশেষত হাড়ের অসুখে, এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট, যে খাতায় লিখতে বলেছিলাম তার মধ্যে কিন্তু এটা ইনক্লুড করবে। ওকে, দেখো যেটা আমার ওই ইয়েলো কালিতে মানে হাইলাইট করা রয়েছে, যে শকুনের বিলুপ্ত হওয়ার কারণটা কি। কি কারণ দেখো, যে পোষা গরু মোষদের বিভিন্ন অসুখে, বিশেষত হাড়ের অসুখে দেওয়া হয় কি না ডাইক্লোফেনাক। এই ডাইক্লোফেনাকের কাজটা কি, এরা ব্যথা বেদনা কমায়। তাহলে ব্যথা কমানোর জন্য তাদেরকে কি দেওয়া হচ্ছে, ডাইক্লোফেনাক। দ্যাটস টার্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তাদের মৃতদেহেও এই ওষুধ থেকে যেত। এই ডাইক্লোফেনাক শকুনের কিডনি, দেখো কি কি ক্ষতি করছে, কিডনি বা বৃক্ষ, এটা বৃদ্ধ না বৃক্ষ, বৃক্ষ বাংলা আর ইংলিশটা হচ্ছে কিডনি, তোমাদের একদম প্রথমে পড়িয়েছিলাম না জীবদেহ গঠন চ্যাপ্টারে, একবার দেখে নাও যদি না মনে থাকে। তো তাহলে বৃক্ষ বা কিডনির কে নষ্ট করে দেয়। একসময় যত্রতত্র মরে পড়ে থাকতে দেখা গেল শকুনের দলকে। তাহলে কেন শকুন আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে? কারণ যখন দেখছে যে মানুষ, মানে শকুনের কাজ কি, যে গরু মোষ এগুলো পচাগুলোকে ও খাবে। এবার এই গরু মোষ যারা মানুষ পালন করছে, তারা কি হচ্ছে না, ওই গরু মোষগুলোর মধ্যে ব্যথা বেদনা কমানোর জন্য ডাইক্লোফেনাক দেওয়া হচ্ছে। এই ডাইক্লোফেনাক দেওয়ার ফলে এই পশুগুলো যখন মারা যাচ্ছে, মানে ওই গরু বলো, তারপর হচ্ছে তোমার কি কি পশুর নাম দেওয়া ছিল এখানে, গরু মোষ, এদের মধ্যে তো ওই ওষুধটা রয়ে যাচ্ছে। এই ওষুধটা গরুর জন্য তো ভালো, কারণ ওর ব্যথা কমাচ্ছে, কিন্তু ওটা শকুনের জন্য তো ভালো নয়, কারণ শকুনের মধ্যে ওটা কি ওর কিডনিকে ক্ষতি করছে, তারপরে শকুনটা মারা যাচ্ছে। ওকে, তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, বারবার বলছি এটা এখানের মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট। এমনি তো বড় কোশ্চেন তোমার আসতেই পারে, বাট শর্ট কোশ্চেন আসলে কিন্তু এখানে আসবে। নেক্সট কি বলছে, এছাড়াও এখন আর গ্রামগঞ্জে মরা গবাদি পশুকে ভাগাড়ে না ফেলে পুঁতে দেওয়া হয়, ফলে শকুনের খাদ্য সংগ্রহ সংস্থানও কমে গেছে। পর্যাপ্ত খাদ্যের অভাবে শকুন ছানারা প্রায় মারা পড়ছে। তাহলে এখন দেখবে কি করা থাকে, ভাগাড় দেখতে পাওয়া যায় না খুব একটা, কারণ মানুষ কি করে, পুঁতে দিচ্ছে। কেন পুঁতে দিচ্ছে, কারণ ওটা থেকে তো রোগ জীবাণু ছড়াবে না, কোনো মরা জিনিস থেকে কি গন্ধ ছড়াবে, রোগ জীবাণু ছড়াবে, তাই জন্য মানুষ ধীরে ধীরে ওটাকে আর ওখানে রাখতে পছন্দ করছে না। তার ফলে কি, শকুন তো কিন্তু ওটা খেত, তাহলে আমরা যখন ওটাকে ওর খাবারটা ছিনিয়ে নিচ্ছি, অন্য জায়গায় আমাদের ভালোর জন্য ব্যবস্থা করে নিচ্ছি, তা শকুনের তো খাবার না পাওয়ার জন্য কিন্তু শকুন ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, শকুনের সংরক্ষণ। এবার আমরা সংকট দেখলাম যে কিভাবে এরা হারিয়ে যাচ্ছে। এবার হারিয়ে যেতে তো এভাবে সহজে দেওয়া যায় না, তাই তো? তাহলে কিভাবে একে আমরা সংরক্ষণ করব, কিভাবে একে আমরা প্রকৃতির মধ্যে বাঁচিয়ে রাখবো। কি বলছে দেখো, 2006 যখন জন্মাওনি সালের মার্চ মাসে ভারত সরকার ডাইক্লোফেনাককে নিষিদ্ধ ঘোষণা করলেন। কেন করলেন? কারণ ডাইক্লোফেনাক যদি গরু মোষের ব্যথা বেদনা কমায়, এটা কিন্তু শকুনের ক্ষতি করছে, তাই কিন্তু সরকার নিষিদ্ধ করেছে। যদি এটাকে কমানো যায়, এটাকে রেড কালি দেওয়া যায়, তাহলে আমার শকুনটা কিন্তু বেঁচে যাবে, কারোর কিডনি খারাপটা হওয়ার হবে না। ওকে, নেক্সট কি,
শকুনের সংরক্ষণ আছে, এটা ইম্পর্টেন্ট ছিল যে ভারত সরকার 2006 সালে মার্চ মাসে ডাইক্লোফেনাককে নিষিদ্ধ করেছে। নেক্সট, শকুন অনেকদিন বাঁচে, আবার এদের জীবনের বিকাশ বেশ ধীর গতিতে হয়, তাই শকুনকে আবার তার আগের জায়গায় ফিরিয়ে আনতে হলে বেশ কয়েক দশক লেগে যাবে। তাহলে বললাম একটা শকুন একটা ডিম দেয়, এদের বংশ বিস্তারটা একটু ধীরে হয়, মানে একটা থেকে দু চারটে হচ্ছে না যে একদম খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে। তাহলে এদেরকে যদি যতই প্রচেষ্টা নিই, এরা যে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাহলে যদি আমি আগের অবস্থায় ফিরিয়ে আনতে যাই, আজকে তুমি একটা প্রকল্প নিলে দেখলে 2 বছর পর হয়ে যাবে, এরকম কিন্তু নাই। অনেক লং টার্ম প্রসেস, এটা একটা অনেক দিন সময় লাগবে, অনেক দিন কি অনেক দশক সময় লাগবে। ভারতবর্ষে বিভিন্ন জায়গায় শকুন পুনর্বাসন কেন্দ্র খোলা হয়েছে, তার মধ্যে হরিয়ানার পিঞ্জোর এবং পশ্চিমবঙ্গের উত্তরে রাজা ভাত খাওয়া, এটা মনে থাকবে তো, রাজা ভাত খাওয়া, এটা হচ্ছে উল্লেখযোগ্য, যেখানের মধ্যে কি করা হচ্ছে, শকুনকে যেগুলো হারিয়ে যাচ্ছে ওদেরকে নিয়ে এসে পুনর্বাসন করা হচ্ছে, মানে কি অন্য জায়গায় নিয়ে এসে ওখানে তাদেরকে সংরক্ষণ করা হচ্ছে। এখন শকুনের সকল প্রজাতি সংরক্ষিত আছে বন্যপ্রাণ সংরক্ষণ আইনে। তাহলে দেখো কি বুঝলে এখান থেকে, যে আমার মেন রুট কজ, মানে কি কারণে হচ্ছে, মেন প্রধান কারণটা খুঁজে বার করতে, মূল কারণ। রুট কজ মানে কি, মূল কারণ। তো দুটো কারণ হয়েছিল, একটা হচ্ছে যে ওরা যে খাবারটা খাচ্ছে ডাইক্লোফেন, মানে ওই গরু মোষ, ওই গরু মোষকে ডাইক্লোফেনাক দিচ্ছে, তারপরে সেটা মারা যাচ্ছে, মানে গরুর ভালো আর শকুনের তো খারাপ। তো সেই ডাইক্লোফেনাককে সরকার বন্ধ করে দিল 2006 সালে মার্চ মাসে। সেকেন্ড কি, শকুন একটা ডিম পারে, ফলে এর বংশ বিস্তার করার জন্য অনেকটা দশক সময় লাগবে, আজকে করে কালকে তুমি করতে পারবে না। এবার এর বংশ বিস্তার করার জন্য তো শকুনকে আমাকে প্রিজার্ভ করতে হবে, সংরক্ষণ করতে হবে। তাই জন্য আমাদের দুটো জায়গার নাম এখানে ইম্পর্টেন্ট, যেটা হলুদ কালার দিয়ে রেখেছি, এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। হরিয়ানার পিঞ্জোর, আর পশ্চিমবঙ্গেরটা তো মনে থাকবে রাজা ভাত খাওয়া। ওকে, নেক্সট চলো। নেক্সট কি বলছে, এবার তাহলে আমাদের কি হলো, শকুন কমপ্লিট হয়ে গেল। শকুন কি, তার কিভাবে সংকট দেখা যাচ্ছে, কিভাবে তাকে আমরা সংরক্ষণ করতে পারবো, এই পয়েন্টগুলো কিন্তু অলরেডি ডান। এবার হচ্ছে তোমার মেছো বেড়াল। দেখো মেছো বেড়ালকে দেখে নাও আগে ভালো করে, একটু অবজার্ভ করে নাও তো কি কি রয়েছে এর মধ্যে। তো এই মেছো বেড়াল যেটা তোমার হচ্ছে যে বন্য প্রাণীর মধ্যে পড়ছে, বন্য বিড়াল, বিড়ালের মতো দেখতে, বাঘ রোল, কারণ এর গায়ে না বাঘের মতো চাকা চাকা ছোপ দেখতে পাওয়া যায়। এই প্রথমে ছিল একদম, দেখো এর মধ্যে কেমন একদম মুখটা দেখো, মুখটা বিড়ালের মতো, আবার গায়ে দেখো বাঘের মতো ছোপ ছোপ রয়েছে, তাই না? মেছো বিড়াল। তো মেছো বিড়াল কোথায় গেল? হুম, মেছো বিড়াল বা যাকে বলা হচ্ছে বাঘ রোল, রোল মানে কি এরকম বাঘের মতো রোল, মানে বডির মধ্যে রয়েছে, সেটাতে মনে রাখো বাঘ রোল। আর বিড়ালের মতো তো মুখটা ছিল, তাই না? বাঘের মতো থরি ছিল, তো ওই মেছো বিড়াল বলা হচ্ছে। এই মেছো বিড়াল বা বাঘ রোল কিন্তু বন্য বিড়ালের আন্ডারে পড়ছে। এবার বন্য বিড়াল মানে ওর মধ্যে অনেকগুলো আছে, তার মধ্যে ওয়ান অফ দা ইজ মেছো বিড়াল বা বাঘ রোল। ওকে, সাইবেরিয়ার বরফ ঠান্ডা এলাকা থেকে আমাজনের সূর্যের আলো না পৌঁছানো, বর্ষাবন কিংবা লাদাখের মরু এলাকা থেকে পশ্চিমবঙ্গের জলাভূমি বা বাদাবন ভূপ্রকৃতির এবং আবহাওয়ার এই চরম বিপরীত অবস্থাতেও গোটা পৃথিবী জুড়ে যে প্রাণী টিকে আছে তারা হলো বিড়াল জাতীয় বা বন্য বিড়াল। ওয়াইল্ড মানে কি, বন্য, ক্যাট মানে বিড়াল। আচ্ছা, এখান থেকে এটা জাস্ট একবার রিডিং করলে মনে রাখার কিছু নেই। বন্য বিড়াল বলতে আমরা সাধারণত যে বললাম যে বন্য বিড়ালের আন্ডার শুধু মানে ওর একটা টাইপস হচ্ছে মেছো বিড়াল বা যাকে বাগরোল বলা হচ্ছে, কিন্তু ওই বন্য বিড়ালের আন্ডারে তো অনেক কিছু পড়ছে। কি কি পড়ছে এটা দেখে নাও। হ্যাঁ, বলছে বাঘ, সিংহ বা চিতাবাঘকেই বুঝি। বাঘ কি আমাদের জাতীয় পশু, তাই তো? কিন্তু দেখো এটা ইম্পর্টেন্ট, এখানে ইয়েলো কালারে লেখা আছে যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পশু, পশ্চিমবঙ্গের রাজ্য পশু এক বন্য বিড়াল, তার নাম কি? মেছো বিড়াল বা বাগরোল। তাহলে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এমসিকিউ আসতে পারে যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম বলো, এটা তোমরা খাতার মধ্যে লিখে রাখবে। পশ্চিমবঙ্গের বন্য পশুর নাম হচ্ছে তোমার বনবিড়াল, এক বনবিড়াল যার নাম কি? মেছো বিড়াল। বনবিড়াল লিখবে না, কারণ ওর আন্ডারে কিন্তু অনেক কিছু আসছে। অ্যান্সারটা এক্স্যাক্টলি কি হবে? মেছো বিড়াল বা বাঘরোল। ওকে, নেক্সট কি বলছে দেখো।
ফটো দেখে নেবে। এবার কিরকম দেখতে হয়, কি আচরণ, কোথায় থাকে, এগুলো দেখবো, কেউ সংকট হচ্ছে দেখবো, কেউ সংরক্ষণ হচ্ছে দেখবো, তিনটেই পারে। আচ্ছা, আকারে বড় সড়ো হুড়ো বিড়াল দ্বিগুণ বা তারও বেশি। হুড়ো বিড়াল নাম শুনেছো? হুম, হুড়ো বিড়াল নাম শুনেছো অনেকে? তো আমি যে দেখিনি, তোমরা দেখেছো জানি না। তো এই এর থেকেও কিন্তু এর আকারটা অনেকটা বড় হয়ে থাকে। মুখটা কিন্তু একদমই বাঘের মতো নয়, কিন্তু বডিটার মধ্যে বাঘ রোল দেখতে পাওয়া যায়, ছাপা দেখতে পাওয়া যায়। আচ্ছা, তাহলে কি বুঝলি, এর আকারটা একটু বড় হয়ে থাকে। আর এক সারি ছোট খসখসে লোম শরীরকে রক্ষা করার জন্য থাকে, যেটা বাঘের চামড়ার মতো দেখতে। গায়ের রং মেটে ধূসর বা জলপাই রঙের সঙ্গে খয়েরি মেশানো, ধূসর রঙের সাদা কালো, ধূসর ধূসর রঙের সারা গায়ে কালো লম্বায় ছাপ দেখতে পাওয়া যায়। আচ্ছা, এটা তার বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, ঠিক আছে, তার কিরকম বাইরে থেকে অ্যাপিয়ারেন্স কিরকম দেখতে হয়ে থাকে। নেক্সট বলছে মাথা থেকে ঘাড় পর্যন্ত 4 থেকে 6টি কালো রেখা নেমে গেছে। দেখো এই পার্টটা থেকে যদি বড় কোশ্চেন আসে তাহলে পুরো লিখতে হবে। তবে বড় কোশ্চেন এলে এই জাস্ট কিছু পয়েন্ট লিখে রাখবে, ফটোটা দেখবে, কিছু পয়েন্ট গুলো মনে রাখবে, কারণ এত মুখস্থ করলে পরে পরীক্ষার সময় ঠিক ভুলে যাবে। তো আগে দেখে রাখো, ছবিগুলো জাস্ট মনে রাখবে, যেমন শকুনের ছবি দেখিয়েছিলাম, ঘাড় লম্বা, ঘাড়ে লোম থাকে না, কি কাজ ইউজ করা থাকে, এগুলো থেকে বানিয়ে লিখতে হবে। আচ্ছা, মোটা সোটা লেজ বরাবর কালো দাগের পটে দেখতে পাওয়া যায়। সামনের পায়ের আঙুলের মাঝখানটা চওড়া অনেকটা জোড়া মতন থাকে, কারণ এরা যখন জলাভূমির মধ্য থেকে যায় তখন যদি ইজিলি পার হতে পারে। এরা কি নিশাচর, মানে রাত্রিবেলা দেখতে পাওয়া যায়, তাহলে এদেরকে কিন্তু রাত্রিবেলা দেখতে পাওয়া যায়, মানে রাত্রিবেলাতেও থাকতে পারে। আর সাঁতারে খুব দক্ষ, এবং সাঁতার কাটার জন্য তাদের কি রয়েছে, দুটো পায়ে, আগের দিনে যেটা পড়েছিলাম তোমাদেরকে, যে জলে সাঁতার কাটতে গেলে কি করতে হবে, যদি এখন ছাড়া থাকে তাহলে কি হবে, ভালোভাবে সাঁতার কাটা যাবে না, জলটাকে পাস করা যাবে না। কিন্তু এখানে যদি আমার এখানে মানে জোরে থাকতো, এরকম ভাবে একটা হালকা পর্দা, মাছের ক্ষেত্রে দেখবে মাছের পাখনাগুলোকে একটু টেনে দেখবে, ওদের যে মানে কাটা মতো রয়েছে, ওর মাঝে দেখবে একটা হালকা চামড়া একটা লেয়ার রয়েছে। তো ওটার ফলে কি হয়, সাঁতার কাটতে ইজি হয়। এদের মধ্যে তাই রয়েছে, তাই এরা কিন্তু সাঁতারে খুব দক্ষ। সাধারণত মাছ শিকার করলেও কাঁকড়া, শামুক, ইঁদুর বা পাখি খেয়ে এরা পেট ভরে। তো এখানের মধ্যে ইম্পর্টেন্ট কি ছিল, তো জাস্ট একটু মনে রাখবে পরীক্ষাতে লেখার জন্য, যদি বড় কোশ্চেন আসে তো। আচ্ছা, এবার যেটা বললাম কি, তিনটে জিনিস পড়বো, একটা কিরকম দেখতে হয়ে থাকে, কোথায় থাকে, 2 নাম্বার তার সংকট কেন হচ্ছে, 3 নাম্বার কিভাবে সংরক্ষণ করবো। তাহলে এখানে বলছেন, যেখানে এককালে ঝোপ জঙ্গল বা খড়ি, নল হোগলায় ভরা জলভূমি ছিল, সেখানে তৈরি হয়েছে কি বড় বড় রাস্তা, আবাসন, প্রকল্প, শপিং মল। কোথাও তৈরি হয়েছে কলকারখানা, কলকারখানা, ইটভাটা। ফলে হারিয়ে যেতে বসেছে কি আমাদের ওই মেছো বয়ালের বাসস্থান। মানে এই যে শকুন পড়লাম, তারও কিন্তু ওয়ান অফ দা কজ কি ছিল, না এদের থাকার জায়গাটাকে আমরা কেড়ে নিচ্ছি। ম্যাক্সিমাম যে মানে পশুগুলো হারিয়ে যাচ্ছে না, তুমি বলো না, আগের দিনে পড়েছিলাম যেটা আমরা হচ্ছে যে বন কেটে ফেলার জন্য, সেখানেও কিন্তু আলটিমেটলি কারণ ছিল আমাদের বাসস্থান উড়িয়ে দিচ্ছে। যদি বলেছিলাম যে দাবানল বিভিন্ন কারণে লাগতে পারে, তো সেখানেও কি আলটিমেটলি আমাদের ওদের থাকার জায়গাগুলো, আর এই পশুগুলো তো ওই বন জঙ্গলে থাকবে, তুমি তো তাকে আদর করে ঘরে রাখবে না, রাখলে কুকুরকে দূরে রাখলে তুমি কটা কুকুরকে নিজের বাড়িতে রাখবে, ওটা তো ওদের মতো রয়েছে ভাই। কিন্তু আমাদের কারণের জন্য ওরা আস্তে আস্তে ওদের জায়গাটা, থাকার জায়গা হারিয়ে দিচ্ছে, তাই জন্য কিন্তু বিলুপ্তর অন্যতম প্রধান কারণ। ওকে, নেক্সট কি বলছে দেখো, আহ এর ফলে বাগরোলরা কখনো কখনো হাঁস মুরগির লোভে মানুষের, হ্যাঁ, যেমন হাতির ক্ষেত্রে দেখেছিলে, বা যে কোনো বন্য প্রাণী, বাঘের ক্ষেত্রে যখনই তুমি বাসস্থান হারিয়ে দেবে, ওরা ওরা হচ্ছে ওদের জঙ্গলে রয়েছে, নিজের মতো স্বাধীনভাবে রয়েছে, ঠিক আছে, তো আমাদের সহ্য হয় না, আমরা ওকে বাসস্থান হারিয়ে দিচ্ছি, তো তখন স্বাভাবিকভাবে ও হচ্ছে কি করবে, লোকালয়ে ঢোকার চেষ্টা করবে, এখানের মধ্যে মানুষের সাথে, মানুষের বসতি এলাকায় চলে আসবে। তার ফলে কি হবে, মানুষের সাথে ওর একটা ফ্র্যাকশন হবে, ঝগড়া হবে, মানে কি, গুলি করে দেয় মানুষ, মানুষ তো নিজেকে বাঁচানোর চেষ্টা করবে অবভিয়াসলি। তোমার সামনে যদি বাঘ আছে, তুমি তখন থোড়ি ভাববে যে আমি পরিবেশ সংরক্ষণ চ্যাপ্টারে পড়েছিলাম, বাঘকে বাঁচাতে হবে, ভাববে না নিশ্চয়ই, মনেই আসবে না, তখন তখন আমাকে নিজেকে প্রোটেক্ট করতে হবে। তো তুমি কি করলে, বাঘটাকে মেরে দিলে, মারবে তো, কিন্তু তার ফলে কি হলো, আলটিমেটলি ক্ষতি হলো। অবশ্যই নিজে এটা ভাববে না যে বাঘকে মারলে পরিবেশের ক্ষতি হবে, আগে আমি বাঘ আমি যা পারে করুক, এটা ভাবতে যেও না আবার, কিন্তু জেনে শুনে ক্ষতি করা যাবে না। আর মানুষের হাতে মারাও পড়ে যায় স্বাভাবিক, যখন যেটা বললাম যে তোমার কাছে এলে তুমি তাকে মারবেই। এদের বাসস্থান সুরক্ষিত না হলে এবং এদের হত্যা করা সম্পূর্ণ বন্ধ না হলে বিপন্ন এই প্রাণীটা একদিন পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে। তাহলে কি হচ্ছে, সংকট দেখা যাচ্ছে এদের মধ্যে, এরা কিন্তু বিলুপ্ত হয়ে যেতে পারে। অলরেডি অনেক বিলুপ্ত হয়ে গেছে, দেখতে পাওয়া যায় না,
কিন্তু এদেরকে এখন যদি সংরক্ষণ করা না হয় তাহলে কিন্তু এরা আরো বিলুপ্ত হয়ে যাবে। বুঝে গেল? এবার নেক্সট আমরা দেখব যে এদেরকে আমরা তো সংরক্ষণ কিভাবে করব। তাহলে সংরক্ষণ করার জন্য আমাদের কি করতে হবে? ওদের যে বাসস্থান, ওদের মেন কজ কারণ কি? বাসস্থান হারিয়ে ফেলছে, তাহলে ওই গাছ কাটা বন্ধ করতে হবে। প্লাস তোমার ওদেরকে সংরক্ষণ করার জন্য যেমন আলাদা করে প্রিজার্ভ করা হচ্ছে অন্য জায়গায় নিয়ে গিয়ে, ওদেরকে সংরক্ষণ করতে হবে যাতে তারা ভালোভাবে বংশবিস্তার করতে পারে এবং হারিয়ে নেওয়া যায়। এগুলো আমাদেরই কাজ। ওকে, তাহলে সেকেন্ড তোমার কি কমপ্লিট হলো? দুটো, একটা হচ্ছে তোমার শকুন, আর একটা কি তোমার বনবিড়াল, সরি মেছো বিড়াল, যেটা কি আসছে বনবিড়ালের মধ্যে পড়ছে, বাগরোল। এবার নেক্সট আসবো দেখবে গঙ্গার শুশুক। অনেকে দেখেছো কি? আমি দেখেছিলাম একবার গঙ্গা শুশুকটাকে, এখন দেখা যায় না, এই জন্য তো আমরা পড়ছি, তাই না? দেখা গেলে তো পড়তাম না, থরি আমরা একটা কুকুরকে নিয়ে পড়ছি না, বিলুপ্তের আন্ডারে। তাহলে এটা কি হচ্ছে? ধীরে ধীরে কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। দেখো এর গাটা কিন্তু খুবই মসৃণ হয়ে থাকে, একদম দেখো ফটোটা দেখা যাচ্ছে নিশ্চয়ই। তো এই গঙ্গা শুশুক এটা কিরকম দেখতে হয়? দেখতে পাচ্ছ একদম কালো রঙের একটা প্রাণী। এর সংকট কেন হচ্ছে আর কিভাবেই বা তুমি একে সংরক্ষণ করবে? আজকে তো টপিক ওগুলো নিয়ে চলছে না, তাহলে ওটা দেখা যাক। এই গঙ্গা শুশুক নিয়ে একটা ইম্পর্টেন্ট, একটা বেশ ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে, তো এটা কিন্তু আজকে ভিডিওর মধ্যে বলবো। চলো, কি বলছে, এদের চোখে আচ্ছা এর একটা আগে রয়েছে। গঙ্গা শুশুক, যাকে গঙ্গাস রিভার ডলফিন বলা হচ্ছে ইংলিশে। গঙ্গা শুশুকের বাসস্থান, স্বভাব আর গঠন, তিনটে পয়েন্টে তো পড়া হচ্ছে এটা, আর সংরক্ষণ পড়া হচ্ছে, আর তোমার কি পড়া হচ্ছে, এই সংকট আর সংরক্ষণ, তিনটে পয়েন্ট। দেখো বড় কোশ্চেন দিয়ে আসে, এভাবে আসবে যে গঙ্গার শুশুকের কিভাবে কিরকম আচরণ, মানে বাসস্থান রয়েছে, আচরণ সম্পর্কে লেখো, 2 নম্বর আসতে পারে। বা বড় কোশ্চেন আসলে তার সংকট এবং সংরক্ষণ সম্পর্কে আসতে পারে। অর্থাৎ এই চারটে যে মানে পড়াবো, চারটে কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, মিষ্টি জলের এই স্তন্যপায়ী প্রাণীর বাস গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী আর তার উপনদীতে। তাহলে তোমরা বুঝতেই পারছো, ডলফিন যার ইংলিশ ওয়ার্ড হচ্ছে, যার নাম শুশুক, সেটা নিশ্চয়ই ডাঙায় থাকবে না, জলেই থাকবে। তাহলে কোথায় রয়েছে? গঙ্গার ওখানেই রয়েছে। গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদী আর তার উপনদীগুলোতে তোমাদের এই গঙ্গা শুশুক দেখতে পাওয়া যায়। লম্বা নাক থাকে, রস্ট্রাম যাকে বলা হচ্ছে, আর মুখ বন্ধ থাকা অবস্থাতেও ওপর আর নিচের চোয়ালে দৃশ্যমান দাঁত এদের সহজে চিনিয়ে দেয়। তাহলে কি বলছে, এদের নাকটা লম্বা থাকে, এই যে, আর দাঁত রয়েছে, তার চোয়ালের উপরে নিচে দাঁত রয়েছে, তাই তো? আচ্ছা, এদের কি কোনো চোখের লেন্স থাকে না, তার ফলে এরা অন্ধ। মানে কি ব্যাপারটা হচ্ছে যে এদের চোখে কোনো লেন্স নেই, আমাদের চোখে লেন্স রয়েছে, আমাদের চোখে একটা সুন্দর সিস্টেম রয়েছে, যার ফলে তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তাহলে আমি অন্ধ? না, কিন্তু আমি সামনে জিনিস যেটা আছে সেটা দেখতে পাচ্ছি, তাই তো? কিন্তু এরা তো কোনো কিছু দেখতে পাচ্ছে না, একদম পুরো ব্লাইন্ড। তাহলে এবার প্রবলেম হচ্ছে যে এরা খাবার কিভাবে জোগাড় করবে, কিভাবে দেখবে কোথায় কি আসছে, কিভাবে তারা সেন্স করতে পারবে যে দেখা কোনো শত্রু মারতে আসছে, কিভাবে? তার জন্য তো কোনো না কোনো ব্যবস্থা করে রেখেছে। কি ব্যবস্থা করেছে দেখো, যদিও এরা আলোর দিক আর তীব্রতা বুঝতে পারে, তাহলে এরা চোখে দেখতে পাচ্ছে না, ব্লাইন্ড, বাট এরা কিন্তু আলো কোন দিক থেকে আসছে আর আলোর তীব্রতা কতটা, তীব্রতা মানে জানো যে কতটা ইন্টেন্সিটি, মানে কি জোরালো কতটা, ওটা কিন্তু এরা বুঝতে পারে। আচ্ছা, যেটা বললাম যে এরা যদি অন্ধই হয় তো ভাই এরা দেখছে কিভাবে, কিভাবে চিনছে কিছু? কোশ্চেন এখানে এবার এইটা ইম্পর্টেন্ট, একটা টার্ম দেখো হাইলাইট করা হচ্ছে, একদম জল করছে, এই টার্মটা খাতায় লিখবে। এখান থেকে 2 নম্বর কোশ্চেন অনেকবার এসেছে কোশ্চেন ব্যাংকে, তোমাদের আসতে পারে। কি বলছে দেখো, খুব সম্ভবত এদের যে গঙ্গা শুশুক রয়েছে, এদের নাসাগহ্বরে থাকা ডরসাল বার্সা নামক একটা যন্ত্র থাকে, যার সাহায্যে শুশুক এক ধরনের শব্দ ছুড়ে দেয়। তাহলে এদের নাসাগহ্বরের মধ্যে কি রয়েছে? দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট টার্ম, এর প্রত্যেক টার্মই ইম্পর্টেন্ট। তার মধ্যে কি রয়েছে? ডরসাল বার্সা নামে একটা যন্ত্র, যার সাহায্যে কি করছে, একটা শব্দ ছুড়ে দিচ্ছে, এবং সেই শব্দ কোনো কিছুতে বাধা পেয়ে ফিরে এলে শুশুক সেই প্রতিধ্বনি শুনে বুঝতে পারে সামনে কত দূরে কোনো জিনিস আছে। এর ফন্টাটা বুঝতে পারলে? এরকম তোমার হচ্ছে যে বাদরও করে থাকে। এরা কি করে? চোখে দেখতে পাচ্ছে না, কিন্তু এদের যে নাসাগহ্বরে ওই যে এটা রয়েছে, এই যে ডরসাল বার্সা, এর সাহায্যে কি করছে, এটা শব্দ ও প্রডিউস করছে, শব্দ তৈরি করছে, শব্দটা সামনের দিকে ছুড়ে দিল। এবার কি ওটা শব্দ রিফ্লেক্ট হবে, ব্যাক ফিরে আসবে,
তার ফলে ধরেন আমি একটা ওয়াটা আওয়াজ করলো, এই ক্যামেরার সামনে গেল, গিয়ে ফিরে এলো, তাহলে আমার তো সেন্স করতে পারবো না, কিন্তু ও সেন্স করতে পারে যে কতটা দূরে ওই ওই শব্দটা ফিরে এলো। মানে ধরো সামনে যদি পুরো ফাঁকা থাকে তাহলে তো রিফ্লেক্ট করবে না, ফিরে আসবে না, কিন্তু যদি কিছু থাকে তাহলে ফিরে আসবে। তো সেই অনুযায়ী কিন্তু বুঝতে পারে। এবার এই যে পদ্ধতিটা, একে বলা হচ্ছে ইকো লোকেশন। ইকো মানে কি, একটা কথা বললে তার প্রতিধ্বনি শুনতে পাচ্ছ, ইকো। তাহলে এ তো সেম প্রসেসই কাজে লাগাচ্ছে ভাই, এই শব্দ দিচ্ছে, শব্দটা রিফ্লেক্ট হয়ে ইকো হয়ে আসছে, তাই জন্য এই প্রসেসটার নাম কি, ইকো লোকেশন। ইকোর সাহায্যে সে লোকেশনটা বুঝতে পারছে, কতটা দূরে বস্তুটা রয়েছে। বোঝা গেল? তাহলে এরা কিন্তু চোখে দেখতে পাচ্ছে না, কিন্তু নিজেদের বুদ্ধি খাটিয়ে, মানে নিজেদের একটা এমন ট্যালেন্ট রয়েছে যার সাহায্যে ওরা বস্তুর অবস্থান বুঝতে পারছে। এবার ভাবো যে এই শুশুককে যদি কোনো পশু আক্রমণ করতে আসে, তখন তো সেই শব্দ এইটা এই প্রসেসটা ইউজ করে নিজে বাঁচিয়ে নেবে, তাই না? বাট শব্দ ইউজ করলো, দেখা গেলো এখানে শত্রুটা বসে রয়েছে, তখন বুঝতে হবে তুরান্ত যেখানে এখানে কিছু একটা আছে, সমস্ত সাইড মোড় অনুযায়ী চলে যাবে, দেখতে নাই পাক। ওকে, আচ্ছা, এই যে বললাম যেটা বাদুর বা চামচিকেতেও এই পদ্ধতিতে চলাফেরা করে বা শিকার ধরে। এছাড়া শুশুকের ঘ্রাণ শক্তি প্রবল, প্রচন্ড গন্ধ শুকতে পারে, তো গন্ধ শুকে বলে দেবে যে কোথায় কি আছে না আছে। ঠিক আছে, তো চোখে দেখতে না পেলেও এরা কিন্তু ইকো লোকেশন, ইকো লোকেশন কথাটার মাঝে কিন্তু মনে থাকবে। যদি টার্মটা মনে নাও থাকে যে ব্যাপারটা কি, জাস্ট ইংলিশ ওয়ার্ডটাকে ভাঙবে, বা বাংলাতেও রয়েছে, বাংলা তো দেওয়া নেই, বাংলাটা ওটাই দেওয়া আছে, ইকো লোকেশন। ইকো মানে কি, প্রতিধ্বনি। তুমি একটা শব্দ ছুড়লে সেটা ইকো হয়ে ফিরে আসবে। লোকেশন, ইকোকে ইউজ করে তার লোকেশন খুঁজছে, ইকো লোকেশন। ওকে, মনে থাকবে? তাহলে এটা কিন্তু তোমরা খাতায় লিখবে, কারণ এটা ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কি বলছে, এদের দেহ ধূসর বাদামি বা কুচকুচে কালো রঙের, দেহের মাঝখানটা মোটা এবং দু প্রান্ত সরু আর ছুচালো, এদের গায়ে লোম থাকে না। আমি আগে বলেছিলাম যে গাটা খুবই একদম প্লেন, দেখো খুবই মসৃণ একদম গাটা, কোনো লোম থাকে না, কুচকুচে কালো রঙের। হ্যাঁ, এগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। চামড়ার নিচে সঞ্চিত পুরো চর্বির স্তর দেখে ব্লাবার বলা হচ্ছে, জলের তলায় এদের শরীরকে ভেসে শরীরকে গরম গরম রাখতে সাহায্য করে। তো এই দুটো কাজও হবে, এটা চর্বির স্তর থাকার জন্য আর ভেসে থাকতে সাহায্য করে। আর একটা কি, যে যেমন মেরু অঞ্চলে পড়েছিলাম না, এদের মেরু অঞ্চলে থাকার ফলে কি থাকে, যে চর্বির লেয়ার যদি থাকে তাহলে কিন্তু এদেরকে একটা হিট গরম রাখবে, মানে তাপটা ধরে রাখতে সাহায্য করবে। এবার বলছে ঘাড় না থাকায়, দেখো এর মধ্যে কি ঘাড় রয়েছে, তুমি এর গলাটা কিন্তু আলাদা করে দেখতে পাবে না, দেখো একদম পুরো কানেক্টেড রয়েছে। তো কি বলছে, যেখানে ঘাড় না থাকায় এদের মাথা আর ধর আলাদা করা যায় না, ফটো থেকে বোঝা যাচ্ছে। মুখের সামনে ঠোঁট দুটো অনেকটা চঞ্চুর মতো প্রলম্বিত, এই যে এখানের মধ্যে যেটা দেখলে, যে এরা ঠোঁটগুলো কিন্তু অনেকটাই চঞ্চুর মতো প্রলম্বিত, এটা এগুলো পাখিদের ক্ষেত্রে বেশি দেখা যায়, তাই তো? এর মধ্যে কিন্তু এরকম রয়েছে, এগুলো সব শিকার দিতে সাহায্য করবে। এদের প্রতিটি চোয়ালে 27 থেকে 32টা ছোট ছোট দাঁত থাকে। তাহলে আমাদের কত কত করে থাকে, 32টা, ওদের কিন্তু 27 থেকে 32টা, কারণ এত বড় লম্বা চোয়াল ভাই, এর মধ্যে তো অনেক দাঁত থাকবে না, এটা থেকে ভালো বোঝা যাবে। চোয়াল যে লম্বা রয়েছে এবং দাঁত থাকবে, এদের মধ্যে কটা দাঁত রয়েছে, এটা এমসিকিউ আসতে পারে, 27 থেকে 32টা ছোট ছোট দাঁত থাকে। শুশুকের দাঁতগুলো সব একই ধরনের হয়ে থাকে। আমাদের দেখো, যখন এখন তোমরা জানবে না অতটা, বাট বড় হলে জানবে যে আমাদের দাঁতের ভাগ রয়েছে, তাই তো? দেখবে সামনের গুলো একটু ছোট ছোট লম্বা, পেছনের গুলো যেগুলো হচ্ছে যে একটু মোটা সাইজের হয়ে থাকে, বড় বড় হয়ে থাকে, মানে তোর এই দাঁতটা সেম নয়, কিন্তু এদের প্রত্যেকটা যে 32টা বা 27 থেকে 32টা দাঁত রয়েছে, প্রত্যেকটা সেম থাকে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে কাটা বা চিবানোর জন্য আলাদা আলাদা ধরনের দাঁত থাকে না। তাহলে আমাদের কি থাকে, একটা করে এরকম করে কাটি, সামনে দিয়ে এটা কাটতে সাহায্য করে, এগুলো চেবাতে সাহায্য করে, প্রত্যেকটা দাঁতের ডিফারেন্ট ডিফারেন্ট কাজ রয়েছে, তাদের ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার রয়েছে। কিন্তু এদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা দাঁত, সে 27টা থাকুক আর 32টা থাকুক, প্রত্যেকটা কিন্তু সেম থাকে। বোঝা গেল? ওকে, এদের এগুলো সব বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। হুম, নেক্সট কি বলছে, এদের নাকের ফুটো লম্বাটে থাকে এদের চঞ্চুর গোড়ায়। এতে বানানটা ভুল হয়েছে, চঞ্চুর গোড়া, চঞ্চু পাখিতে যেমন চঞ্চু দেখা যায়, এদের চঞ্চু থাকে। এরা নিজেদের ইচ্ছে মতো এই ফুটো খুলতে আর বন্ধ করতে পারে। তাহলে এদের যে নাকের ফুটো রয়েছে, উটের মনে আছে, উট এদের যে নাকের ফুটো ওটা বন্ধ করতে পারতো, এরা তেমন নাকের ফুটোটা বন্ধ করতে আর খুলতে পারে। জলের উপরে ভেসে ভেসে ওঠে, বাতাস থেকে শ্বাস নেয়, এই যে এই ফুটোটা দেখছি জলের উপরে ভেসে রয়েছে, এরকম মাঝে মাঝে জলের উপর চলে আসে, এই যে।
তাহলে এরা কি করছে, জলের উপরে ভেসে রয়েছে। দেখো এই কেন উঠছে ভাবে, শ্বাস নেওয়ার জন্য, তাই তো। এবং তখনই কিন্তু আমরা দেখতে পাই এদেরকে। আর নর্মালি কোথায় দেখতে হবে তুমি এদেরকে, বাইরে আসে না খুব একটা। আচ্ছা, শুশুকের সামনের পা দুটো ফ্লিপারে পরিণত হয়েছে। ফ্লিপারটা কি, সাঁতার কাটার জন্য ইউজ করা হয়ে থাকে। এই যে এগুলোর সাহায্যে শুশুক জলে সাঁতার কাটতে পারে এবং এদের লেজটা উপরে নিচে চ্যাপ্টা থাকে। তাহলে কি বুঝলে, যে শুশুকের সামনে যে পা গুলো রয়েছে ওগুলো ওদের ফ্লিপারে পরিণত। যে ফ্লিপার জিনিসটা দেখবে তিমি মাছের ক্ষেত্রেও ইউজ হয়। এরা কি করে, সাঁতার কাটতে সাহায্য করে থাকে। এরা তো, এদের কাজ হচ্ছে জলে ভেসে থাকা। তাহলে এদের পা থেকে কি লাভ ভাই, থরি এ হচ্ছে ডাঙাতে চলবে, চলবে না। তাই জন্য কি রয়েছে, এদের ফ্লিপার পরিণত হয়ে গেছে পা গুলোকে। যেমন তোমরা দেখেছিলে যে ফণিমনসা পাতা যেগুলো মরু অঞ্চলে রয়েছে, ওদের পাতাগুলো কাটাই পরিণত হচ্ছিল তাদের নিজস্ব কাজের জন্য। ঠিক তেমনই এদের সামনের পাগুলো ফ্লিপারে পরিণত হয়েছে। বর্ষায় ভরা নদীতে উজান বেয়ে এরা ছোট ছোট উপনদীতে পৌঁছে যায়। আবার শুকনো মরশুমে নদীর মূল স্রোতে ফিরে আসে এরা মাংসাশী। মানে এরা কিন্তু মাংসও খায়। আর এরা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কি হয়, যখন হচ্ছে যে জলটা প্রচুর বেড়ে যায়। তো এরা, এই যে বললাম ভরা বর্ষায়, যখন মানে বর্ষার সময় কি হবে, চারিদিকে জল জল জল, তখন কিন্তু এরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। ইকো লোকেশনের সাহায্যে এরা নদীর তলায় কাদামাটিতে লুকিয়ে থাকা জীবদের শিকার করে এবং মাছ ও অন্যান্য নানা ধরনের জলজ অমেরুদণ্ডী প্রাণী যেমন চিংড়ি এদের খাবার। এবং শিকারের সন্ধান পেলে লম্বা রোস্টাম দিয়ে এদের শিকার করে থাকে। রোস্টাম বলতে কি, চঞ্চুটার কথা বলা রয়েছে। এর সাহায্যে কি করবে, ওরা শিকার করে খাবে। এবং এর এই যে ইকোলোকেশন দুটো কাজ, একটা তো শিকার করতে পারছে, ঠিক আছে, আরেকটা শত্রু হাত থেকে নিজে রক্ষা করতে পারছে। ওকে, আচ্ছা, এরপর নেক্সট কি দেখো, গঙ্গা শুশুকের সংকট এবং সংরক্ষণ। তাহলে আমরা তিনটে জিনিস পড়ছি, বারবার ধরে বলছি, তার কিরকম দেখতে, তার বাসস্থান কোথায়, কিরকম আচরণ স্বভাব, এগুলো পড়লাম। সেকেন্ড পয়েন্ট, যেটা থার্ড পয়েন্ট পড়ছি, সংকট কি আর সংরক্ষণ কি। তাহলে সংকট কেন দেখা যাচ্ছে, আগেও বললাম যে কোনো প্রাণী সংকটের জন্য কারা দায়ী, মানুষ। এক্ষেত্রে আমরাই দায়ী হব। চলো কি কাজ করছি দেখি এবার। মানুষের নানান কাজের জন্য এদের অস্তিত্ব আজ বিপন্ন। এটা তো আমরা জানি যে আমাদের কাজের জন্য এই বেচারি প্রাণীগুলো জান যাচ্ছে। নদী, বাঁধ আর অন্যান্য নানা কারণে নদীর জলের গভীরতা কমে যাচ্ছে। তো বেচারা তো জলেই বসবাস করে, যদি জলের গভীরতা কমে যায় তাহলে কোথায় থাকবে এরা, তাই এদের অ্যামাউন্টও কমে যাচ্ছে। নদীর মাঝে মাঝে বালির চর জেগে ওঠে, নদীকে ছোট ছোট অংশ ভেঙে দিচ্ছে। এর ফলে শুশুকের যাতায়াতের পথে বাধা পাচ্ছে। তাহলে কি বলছে, গঙ্গা শুশুক যেটা আমরা পড়ছি, ওটা বললাম ভরা বর্ষার সময় এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হচ্ছে বা চলাচল করতে সাহায্য করছে। এবার নদীর মধ্যে পলি জমা হওয়ার ফলে কি হচ্ছে, চর দেখা যাচ্ছে, বালু চর। তার ফলে কি, ওখানের মধ্যে দিয়ে যেতে পারবে না, ক্রস করতে পারবে না, এত জলে থাকার স্বভাব। তার ফলে কি হচ্ছে, ওখানে আস্তে আস্তে ওদের অবস্থা, ওদের যে অস্তিত্ব বিলুপ্ত হচ্ছে। হুম, তাই এক শুশুক গোষ্ঠীর সঙ্গে অন্য শুশুক গোষ্ঠীর যোগাযোগ কি নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এদের যাতায়াতের পথে বাধা তৈরি হয়েছে। ধরো তুমি এখানে রয়েছো আর তোমার বন্ধু রয়েছে কোথায়, তোমার বাড়ি থেকে কিছুটা দূরে। এবার তোমাদের দুজনের মাঝখানে যে বাস রাস্তা ছিল, বাস রাস্তা বাদ দাও, নদী ধরো মাঝখানে এখানে, আর তোমার বন্ধু বা নদীর ওই পারে। তো নদীর সাহায্যে তুমি নৌকা বলো বা যাই কিছু বলো, জাহাজে তো যাবে না, নৌকার সাহায্যে যাচ্ছ। এতটা বড় নদী যে তুমি ক্রস করতে পারবে না সাঁতার কেটে। ওকে, তাহলে তুমি কি করবে, যেতে পারবে না। এবং ধরে নাও তোমার ওর এমন, মানে বাদ দাও, তুমি ধরে নাও এমন কিছু প্রয়োজন ছিল ওর কাছে, এটা না হলে তুমি থাকতে পারবে না, তাহলে তোমার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ও না হলে চলবে না এরকম ব্যাপার না, কিন্তু ধরে নাও যে ও না হলে তোমার চলবে না, তাহলে কি হবে, তুমি আস্তে আস্তে থাকবে না, আবার তোর বন্ধুরাও কিন্তু হ্যাঁ বন্ধুরা, যে তুমি যে শুধুমাত্র তোমার বন্ধুরা কাছ থেকে সাহায্য হবে এরকম নাই, বন্ধুটাকেও তোমার দরকার। তা দুজনের দরকার ছিল, কিন্তু হচ্ছে না কাজ। মাঝখানে কোনো কিছু নৌকা নেই, কারণ নৌকা নেই, কারণ হতো না যে নৌকা তুলে দিয়েছে। তাহলে কি হলো, আলটিমেটলি তোমার অস্তিত্ব বিপন্ন হচ্ছে। ঠিক তেমনই একটা শুশুক আরেকটা শুশুকের সাথে দেখা করতে পারছে না, কোনো কাজ হচ্ছে না এদের, আর দলভঙ্গ কিন্তু এর হয়ে যাচ্ছে। ফলে আলাদা আলাদা ছোট ছোট গোষ্ঠীতে ভাগ হয়ে যাওয়া শুশুকদের প্রজননে নানা সমস্যা দেখা দিচ্ছে। এবার প্রজনন প্রক্রিয়াটা যদি না হয়, কিভাবে এদের বংশ বিস্তার করবে, কিভাবে এদেরকে আমরা বাঁচাতে পারবো। একজন অন্যের সাথে মিট আপ করতে পারছে না, তাদের বাঁচানো সম্ভব হবে না, বংশ বিস্তার হবে না। হুম,
এদের সংকটের অন্যতম কারণ কিন্তু এটা। হুম, ওকে। নেক্সট দেখো, শুশুকরা গঙ্গায় এমন এক অঞ্চলে বসবাস করে যার চারপাশ জুড়ে ঘন জনবসতিপূর্ণ এলাকা। তাহলে কি বলছে, যে শুশুকরা যেখানে বাস করে সেখানে চারপাশে কি রয়েছে, অনেক লোকজন রয়েছে। লোকজন তো এমনিতে ক্ষতি করছে, আবার ওরা এমন জায়গায় রয়েছে যেখানে লোকজন বেশি, তাহলে আরোই ক্ষতি করবে। তার ফলে নদীর জলে দূষণের সমস্যা বড় হয়ে দেখা যাচ্ছে। কারণ আমরা ওর মধ্যে অনেক কিছু ফেলবো, অনেক ময়লা ফেলবো, অনেক কিছু কাজ করব, তার ফলে তো ওটা আলটিমেটলি ক্ষতি হবেই, বালুচা দেখা যাবে, জলের স্তর লেভেল কমে যাবে এবং তার ফলে ওদের ক্ষতি হবে। ঠিক আছে। এছাড়া গঙ্গার পাড়ে থাকা নানা রাসায়নিক কলকারখানা, তেল পরিশোধনাগার বা অন্যান্য কলকারখানার বজ্র থেকে নদীর জল দূষিত হয়। তাহলে এটাও কারা করছে, আমরাই করছি। ওরা ডিরেক্ট ফেলে দিচ্ছি, ওরা কলকারখানা থেকে তেল বা খারাপ যেগুলো বজ্র পদার্থ ওগুলোকে ক্ষতি করছে, তাই তো। ওকে। জলদূষণের ফলে নদীতে মাছের সংখ্যা কমে যাচ্ছে আর খাবারের অভাবে বিপদে পড়ছে শুশুকেরা। মাছ ধরার জালে আটকে পড়ে এরা মারা যায়। তাহলে এদের খাবার কি বললো, চিংড়ি মাছ, ছোট ছোট মাছগুলো। কিন্তু কিন্তু যদি আমরা পরিবেশের এই জলাশয়গুলোকে বা নদীগুলোকে যদি ঠিকঠাক না রাখি, তার ফলে কি হবে, অনেক দেখো রিলেটেড ব্যাপার আছে। সেখানে অ্যালগাল ব্লুম দেখা যাবে, ছোট মাছরা মারা যাবে, তাই তো। আলটিমেটলি কি হবে, ওখানকার প্রাণীগুলো ধ্বংস হবে। এবার তার মধ্যে তো শুশুকও পড়ছে, যদি তুমি জল নষ্ট করো তার শুশুকও মারা যাবে, তাই তো। আচ্ছা, বোঝা গেল। এবার নেক্সট দেখো কি বলছে। তাহলে আমরা কি দেখলাম, সংকট কিভাবে সংকট হচ্ছে বা সংরক্ষণ কিভাবে হবে। গঙ্গা শুশুককে জাতীয় জলজ প্রাণী, ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল হিসেবে ঘোষণা করা হয়েছে। তাহলে ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল বা জাতীয় জলজ প্রাণীকে আমাদের গঙ্গার শুশুক। তো এই যে আমাদের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল, সেটাকে বাঁচানোর জন্য কিছু না কিছু করতে হবে। কি করবো ভাই, তো সেটা দেখো। 1991 সালে বিহারের সুলতানগঞ্জ আর কাহালগাঁও এর মাঝে গঙ্গা 60 কিমি অঞ্চল জুড়ে তোলা হয়েছে পৃথিবীর প্রথম শুশুক স্যাংচুয়ারি, বিক্রমশিলা গ্যাঞ্জেটিক ডলফিন স্যাংচুয়ারি। এটা পুরো নাম এখান থেকে স্টার্ট হচ্ছে, বিক্রমশিলা গ্যাঞ্জেটিক ডলফিন স্যাংচুয়ারি, যেখানের মধ্যে দেখে কি করা হবে, সংরক্ষণ করা হবে। এটা কত সালে হয়েছিল, 1991, বহুত পুরোনো যুগে হয়েছিল। ওকে। এখান থেকে তোমার এমসিকিউ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ তোমাকে এখান থেকে বলতেই পারে যে আমাদের ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল বা জাতীয় জলজ প্রাণীর নাম বলো, আসতে পারে এমসিকিউ। নেক্সট আসতে পারে যে এদের সংরক্ষণ করার জন্য যে তোমার স্যাংচুয়ারি রয়েছে ওটার নাম কি, যেটা তোমার ওই বিহারের সুলতানগঞ্জ আর কাহালগাঁওতে রয়েছে, তাই তো। এবার স্থানীয় জেলেদের মধ্যে শুশুক সংরক্ষণের সচেতনতা বাড়াতে প্রচার করা হচ্ছে। যে বললাম, জালের মাধ্যমে অনেক সময় শুশুক চলে আসে, তাই তো। তাহলে এগুলো কারা করবে, জেলেরা করবে। তাহলে জেলেদের মধ্যে তোমাকে সচেতনতা গড়ে তুলতে হবে যে এদেরকে নিয়ে যেও না, এদেরকে রেখে দাও, কারণ এরা ওখানেই মানায়। যেমন ফুল গাছে মানায়, এদেরকে জলেতেই মানায়, কারণ ওখানে ওদের কাজ চলবে। তুলে নিয়ে এসে কোনো কিছু ক্ষতি করো না। উত্তরপ্রদেশের ব্রিজঘাট থেকে নারোরা মধ্যবর্তী গঙ্গার অঞ্চলে শুশুক সংরক্ষণের জন্য রামসর স্থান অর্থাৎ সংরক্ষিত বিশেষ জলাভূমি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আবার এখান থেকে এমসিকিউ আসবে, এগুলো ইম্পর্টেন্ট ফর ভিবিআই ফর এমসিকিউ। 3টে পয়েন্টই খাতার মধ্যে নোট করে রাখ, আর এগুলো মুখস্থ করতে হবে। এটা কনসেপ্ট বোঝার কিছু নেই, যেগুলো বোঝার মতো ওগুলো বলে দিয়েছি। ওকে। নেক্সট হচ্ছে এবার একশৃঙ্খ গন্ডার। তাহলে 3টে আমরা দেখে নিলাম। শকুন দেখেছিলাম প্রথমে, একদম শকুন নয় শকুন। আর নেক্সট তারপর দেখলাম মেছো বিড়াল আর শুশুক দেখলাম। লাস্ট একদম এটা হয়ে গেলে চ্যাপ্টার এন্ড হবে, যেটা তোমার কি একশৃঙ্খ গন্ডার। দেখে ভয় পাচ্ছ নাকি একশৃঙ্খ গন্ডারটাকে? একটা সিং রয়েছে এদের মধ্যে, তাই তো। একটা বিশাল বড় চেহারা, একদম গন্ডার, তাই তো। তাহলে এদেরকে কিরকম দেখতে হয়, 3টে জিনিস পড়বো। দেখতে কিরকম, কিভাবে এদের সংকট হচ্ছে, দেখো একে দেখে তুমি একটা কল্পনা করতে পারবে যে এর বডি থেকে অনেক কিছু পাওয়া যাবে। এই এক সিংহ, এই সিংটাকেই তো নিয়ে মানুষ আগে ইউজ করবে, তাই তো। তাহলে একে কি হবে, মানে বাদ দাও পড়া, তুমি লাস্ট কনসেপ্ট কাজে লাগো। এত কিছু তো পড়লে, এদের সংকটের একমাত্র কারণ কি হবে, মানুষ হবে, কারণ এর বডি থেকে তো অনেক কিছু পাওয়া যাচ্ছে, তাই তো। আর এদের সংকটের কারণে এটাকে সংরক্ষণ করার জন্য নিশ্চয়ই থেকে ভালো করে আলাদা করে প্রিজার্ভ করতে হবে, অন্য জায়গায় নিয়ে যেতে হবে, ইনস্টিটিউশনে কোনো কিছু প্রকল্প চালু করতে হবে। ওকে।
তাহলে চলো আগে এদের দেখবো যে কিরকম এদের গঠন স্ট্রাকচার। ওকে, এক শৃঙ্গ গন্ডার। এক শৃঙ্গ গন্ডারের স্বভাব কিরকম, গঠন, বাসস্থান কি বলছে দেখো। এক শৃঙ্গ গন্ডার পৃথিবীর বিলুপ্ত প্রায় স্তন্যপায়ীদের অন্যতম। তাহলে এরা বাচ্চা পারে, স্তন্যপায়ী, মনে রাখবে। গন্ডারের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে থাকে। শোষক যেমন পুরো অন্ধ ছিল, এরা ইকোলোকেশন পদ্ধতি ইউজ করছিল। এদের দেখতে পাই বাট অতটা ক্লিয়ার না, একটু দুর্বল হয়ে থাকে। কিন্তু যখনই দেখবে যে দৃষ্টিশক্তি কম, তখন ঘ্রাণ শক্তিটা প্রবল হয়ে থাকে, গন্ধ শোকার ক্ষমতাটা অনেক প্রবল হয়ে থাকে। ঠিক তেমন এদের ক্ষেত্রেও এদের ঘ্রাণ শক্তিটা কিন্তু খুব প্রবল হয়। ওকে, কানের পাতা গোল মতো ছড়ানো, এবং এরা থাকে মূলত বন্য বিদ্ধৌত সমভূমি বা জলা জায়গার আশেপাশে লম্বা ঘাসের জঙ্গলে। এবং গন্ডার সাধারণত একাই থাকে, এরা কাউকে নিয়ে থাকে না। দেখো এদের কান রয়েছে, কানের পাতাটা ছড়ানো, গোল মতো এবং ছড়ানো, দেখো চারিদিকে এরকম গরুর মতো যেমন থাকে, গরুর এরকম অনেক টাইপস থাকে ওরকম মতো। নেক্সট বলছে যে এই যে লম্বা ঘাসের জঙ্গল ঠেলে, তাহলে কোথায় দেখতে পাওয়া যায়, যেখানে বন জঙ্গল রয়েছে, বন্যা বিদ্ধৌত এলাকা বা একটু জলজ এলাকার মধ্যে দেখতে পাওয়া যায়। লম্বা ঘাসের জঙ্গল ঠেলে এরা এদের জল খাওয়ার জায়গা আর খাবার খাওয়ার জায়গার মধ্যে চলাফেরা করে। এই লম্বা ঘাসের জঙ্গল এদের সুরক্ষা দেয়। তাহলে কি বলছে, এরা কোথায় দেখতে হবে, যেখানে একটু জলজ এলাকা থাকবে। দেখো এখানে আগের লাইনে দেখলে যে জলা জায়গার আশেপাশে, আর আর বন্যা বিধ্বস্ত এলাকা, মানে একটু জল এরা পছন্দ করে। গন্ডার গুলো যেখানে চিড়িয়াখানা যাবে দেখবে এদেরকে একদম শুকনো এলাকায় কিন্তু রাখা হয় না। আর কি, এরা মূলত খুব ভোরে, সন্ধ্যায় বা রাতের দিকে চড়ে বেড়ায়। তাহলে এরা দিনের বেলা খুব একটা দেখা যায় না, ভোরের বেলায়, সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু এদেরকে দেখা যায়। ওকে, নেক্সট কি, এই যে রোদ বেশি উঠে গেলে এরা গাছের ছায়ায় বিশ্রাম নেয়। বেশিরভাগ সময় এরা জল কাদায় গড়াগড়ি দিয়ে সময় কাটায়। তাহলে ওই যে বললাম এদেরকে একদম শুকনো জায়গায় রাখলে হবে না, একটু জলা জায়গায় রাখতে হবে। তো ওখানে কিন্তু ওদের অ্যাকচুয়ালি বাসস্থান, বাস করে ওখানে। গন্ডারের গায়ে মোটা চামড়া, বলে না গন্ডারের চামড়া যতই কথা বলুক কোনো কানে যায় না। তো ওদের চামড়াটা কি মোটা হয়ে থাকে, মানুষ কোনো সময় বলে তুই কি গন্ডারের চামড়া নাকি, যে যত কথা বলছে কোনো কানে যায় না, তোর মায়েরাই বলে থাকবে হয়তো। তো গন্ডারের গায়ের মোটা চামড়া প্রচন্ড গরম থেকে তাকে বাঁচায়। তাহলে এই কথাটা মনে থাকবে, গন্ডারের চামড়া তার মানে এদের চামড়াটা কি হয়ে থাকে, মোটা হয়ে থাকে। ওকে, আর তার গায়ের কাদার আস্তরণ তার দেহে ঠান্ডা ধরে রাখতে সাহায্য করে। এই কাদার আস্তরণের আর একটা কাজও রয়েছে। কি কাজ রয়েছে না, গন্ডারের চামড়ায় বাসা বাঁধে পোকামাকড় বা পরজীবী ওই কাদার আস্তরণে চাপা পড়ে যায়। তাহলে এর গায়ের চামড়া একদম মোটা। আর একটা কি বললাম, যে এরা জলা জায়গায় যেখানে কাদা রয়েছে সেখানের মধ্যে গড়াগড়ি খায়, যার ফলে তাদের গায়ে কি হয়, কাদা আটকে যায়। এই কাদা আটকে যাওয়ার লাভটা কি হচ্ছে না, এর ফলে ওই যে একটা আস্তরণ তৈরি হচ্ছে, তার ফলে ওই যে গায়ে পোকামাকড় মানে পরজীবীরা আসছে, ওই কাদার আস্তরণে চাপা পড়ে যাচ্ছে। নেক্সট কি বলছে, এরা মূলত শাকাশী লম্বা লম্বা ঘাস বা জলজ উদ্ভিদ এবং ছোট ছোট গাছপালা, লতাপাতা, এমনকি ফলও এরা খায়। এদের খাওয়া দাওয়ার তেমন ঝামেলা নেই, প্রায় অলমোস্ট সবকিছু কিন্তু এরা খায়। কোনো কারণে বিরক্ত হলে পূর্ণাঙ্গ পুরুষ গন্ডার পেছন দিকে প্রায় 3 থেকে 4 মিটার দূরত্ব পর্যন্ত মূত্র ত্যাগ করে। এটা একটা ফানি পয়েন্ট ছিল তাই না, যে কি করছে এরা, যখন কোনো কারণে বিরক্ত হচ্ছে, রেগে যাচ্ছে একদম, তখন পূর্ণাঙ্গ পুরুষ গন্ডার, মোটা চামড়া গন্ডার, তারা কি করছে, পেছন থেকে 3 থেকে 4 মিটার, 3 থেকে 4 মিটার কি করছে, দূরত্ব পর্যন্ত মূত্র ত্যাগ করছে। যখন কখন করছে, রেগে গেলে করছে এটা, তাই তো। আচ্ছা, গন্ডারের নিচের চোয়ালের ক্রিমভকে বা ইনসিসের দাঁতটা খুব লম্বা হয়ে থাকে। আচ্ছা, শুশুকে দেখলে কি যে প্রত্যেকটা দাঁত 27 থেকে বা 32 দাঁত থাকে, প্রত্যেকটা কি সেম মানে এ থাকে, কোনো কিছু ডিফারেন্ট থাকে না, চেবানোর জন্য কাটার জন্য আলাদা করে থাকে না। কিন্তু এদের মধ্যে কি রয়েছে, একটা ক্রিমবক বা ইনসিসের দাঁতটা রয়েছে, ওটা খুব লম্বা হয়। এবং এলাকা দখল বা অন্য কোনো কারণে অন্য গন্ডারের সঙ্গে এদের সংঘর্ষের সময় এই দাঁত গভীর ক্ষত সৃষ্টি করার ক্ষমতা রাখে। এদের দাঁতটা কিন্তু অনেকটা লম্বা হয়, এবং এই দাঁত দিয়ে কিন্তু ওরা যখন কোনো হচ্ছে যে শত্রু আসবে, কোনো কারণে কোনো ঝামেলা হবে, তখন কিন্তু ওটাকে ইউজ করে নিজেকে প্রোটেক্ট করতে পারবে। নেক্সট দেখো, পুরুষ আর স্ত্রী গন্ডার দুজনেরই নাকের ওপরে চামড়ায় প্রায় 60 সেন্টিমিটার লম্বা একটা খড়গ বা সিং রয়েছে, হর্ন, তাই তো। এক শৃঙ্গ গন্ডার কটা রয়েছে, একটা, এই জন্য এর নাম কি এক শৃঙ্গ গন্ডার।
গন্ডারের খড় তৈরি হয় কেরাটিন দিয়ে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে গন্ডারের খড় কিন্তু তৈরি হয় কেরাটিন দিয়ে। এবং এই কেরাটিন হলো এক ধরনের প্রোটিন। তোমার জানা হয়তো যে চুলে কেরাটিন প্রোটিন দেখতে পাওয়া যায়, নখে দেখতে পাওয়া যায়। তো কেরাটিন প্রোটিন যা আমাদের যে নখ আর চুল তৈরি হয়, তাহলে আমাদের ক্ষেত্রে আমাদের চুলের মধ্যে, নখের মধ্যে কি রয়েছে? কেরাটিন প্রোটিন রয়েছে। তো গন্ডারের যে খড় রয়েছে ওখানের মধ্যেও কিন্তু কেরাটিন প্রোটিন দেখতে পাওয়া যায়। গন্ডারের 6 বছর বয়স থেকে এই খড় আস্তে আস্তে দেখা দিতে থাকে। তাহলে গন্ডারের লাইফ সাইকেলটা একটু লম্বা হয়ে থাকে। যখন এদের বয়স 6 বছর তখন থেকে কিন্তু এদের এই শিংগুলো দেখা যাবে। কোনো কারণে যদি এই গন্ডারের শিংগুলো ভেঙে যায়, হতে পারে যুদ্ধ করতে গেছে দুজনে মিলে শিংটা ভেঙে গেল, তখন কি হবে? তাহলে আর হবে না, না এদের নাম তাহলে একশৃঙ্গ গন্ডার থেকে বেশৃঙ্গ গন্ডার হয়ে যাবে? তা না, এদের কিন্তু নতুন করে আবার ওই শিং বা খড়টা গজায়। ওকে। গন্ডার তার খড় ব্যবহার করে প্রধানত খাবারের খোঁজ করতে, মাটি খুঁড়ে গাছের মূল খোঁজে। এভাবে থাকে, এভাবে কিন্তু খড়টা ইউজ করে এইগুলোকে নিচে মাটি খুঁড়তে সাহায্য করে থাকে। যুদ্ধের সময় তাদেরকে, শত্রুর সময় দাঁতগুলোকে ইউজ করে শত্রুকে মানে মারতে সাহায্য করে থাকে। বোঝা গেল? তবে এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট যে গন্ডারের খড়টা বা সিংটা বা হর্ন যদি একবার ভেঙে যায় তার ফলে কিন্তু আবার তৈরি হয়। এছাড়াও প্রজনন ঋতুতে অন্য পুরুষ গন্ডারের সঙ্গে মারামারির সময় সে তার খড়গ ব্যবহার করে থাকে। ওই যে বললাম, যখন যুদ্ধ করবে সেই বলে না সিং এর মধ্যে এরকম দুটো সিং নিয়ে ঝগড়া করবে, এবার ঝগড়া করতে ভেঙে গেলে আবার তৈরি হয়ে যাবে, ওরা জানে যে আবার তৈরি হয়ে যাবে। তারা কিন্তু রিস্ক, মানে কোনো রিস্ক থাকে না দুজন্য। দুটো কাজ হলো, একটা খাবার খোঁজার কাজে আর একটা নিজেকে প্রোটেকশন দেওয়ার কাজে। গন্ডারের লোমহীন ধূসর রঙের চামড়ার ওপরটা ঢালের মতো খাঁজ কাটা হয়ে থাকে। দেখলে মনে হয় ঠিক যেন একটা বর্ম পড়ে আছে। বর্মের 3টে ভাঁজ দেখা যায় ঘাড়ের চারপাশে, কাঁধের ঠিক পেছনে আর উরুর ঠিক সামনের দিকে। তাহলে কি বলছে? গন্ডারের যে লোমহীন ধূসর রং, দেখো গন্ডারটা ভালো করে দেখো, এর মধ্যে কোনো লোম নেই, কালারটাকে ধূসর কালার, তাই তো? তাহলে এর মাঝে কি বলছে এখানে, এক মিনিট, তাহলে এই যে লোমহীন ধূসর রঙের চামড়া, তার ঢালের মতো খাঁজ কাটা দেখতে পাওয়া যায়। 3টে মোট ভাঁজ রয়েছে, একটা হচ্ছে ঘাড়ের দিকে, একটা কাঁধের ঠিক পেছনে, আর একটা উরুর ঠিক সামনে। দেহের পাশের দিকে চামড়া বড় বড় গুটি, যাকে টিউবারকেল বলা হচ্ছে, দেখতে পাওয়া যায়। এই ছোট ছোট টার্ম যেগুলো রয়েছে এগুলো ইম্পর্টেন্ট। টিউবারকেল কোথায় দেখতে পাওয়া যায়, তাই তো? আচ্ছা, দেহের কোনো কোনো জায়গায় চামড়া প্রায় 4 সেন্টিমিটার পুরু হয়ে থাকে। এটা তো হচ্ছে যে গন্ডারের ওভারঅল বডিতেই পুরো বডিটাই হচ্ছে মানে পুরো চামড়াতে ঢাকা থাকে। তো এটা আবার বলেছে এখানে 4 সেন্টিমিটার পুরু চামড়া কোথাও কোথাও দেখা যায়। চামড়ার নিচে প্রায় 2 থেকে 3 সেন্টিমিটার পুরো চর্বির স্তর থাকে। এদের সারা দেহে কোথাও লোম না থাকলেও লেজের ডগায়, কানের আশেপাশে এবং চোখের পাতায় কিন্তু লোম যেগুলো দেখা যায়, যেগুলো কর্কশ প্রকৃতির হয়ে থাকে। ওকে, তাহলে এদের বডির মধ্যে খুব একটা লোম দেখতে পাওয়া যায় না, কিন্তু কোথায় দেখা যায়? চোখের পাতাতে এক নম্বর দেখা যায়, 2 নম্বর হচ্ছে তোমার কানের আশেপাশে দেখা যায়, আর লেজের ডগাতে। ওকে, এখানে লেজ দেখা যাচ্ছে না, বাট লেজের ডগাতে কিন্তু দেখবে। এবার কানের আশেপাশে অল্প অল্প লোম রয়েছে না, কানের চারপাশে, এগুলোই বলা রয়েছে। ওকে, নেক্সট কি বলছে? গন্ডারের একটা অদ্ভুত অভ্যাস কি, একই জায়গায় মলত্যাগ করা। ফলে দিনের পর দিন ওই মলের স্তূপ বা ডাংগ্রে উচ্চতে বাড়তে থাকে। তাহলে এদের একটা কি দেখলো, যখন পুরুষ গন্ডারটা রেগে যায় তখন এরা 3 থেকে 4 মিনিটের মধ্যে মূত্রত্যাগ করে। একটা ফানি পয়েন্ট গেল। 2 নম্বর যে এরা যেখানে একবার মলত্যাগ করবে ওখানেই করবে, মানে এখানে ওখানে কোথাও করবে না। তার ফলে কি হবে? একবার করলো, দুবার করলো, করতে করতে একটা স্তূপ তৈরি হয়ে যাবে না? ওই স্তূপটাকে কি বলা হচ্ছে? তোমার ডাংগ্রিল। ওকে, তাহলে এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট যে ডাংগ্রিল কি। ইটস অলসো ইম্পর্টেন্ট পয়েন্ট। মলস্তূপ উচ্চতা খুব বেশি হয়ে গেলে গন্ডার আর পুরনো স্তূপে মলত্যাগ করতে পারে না, তখন সে কাছাকাছি জায়গায় একটা নতুন মলস্তূপ তৈরি করে। এগুলো জাস্ট মনে রাখবে, মুখস্থ করতে কিছু নেই। যে গন্ডার কি করে, যেখানে একবার মলত্যাগ করবে সেখানেই আবার করবে, সেখানেই আবার করবে, ফলে স্তূপ তৈরি হয়ে গেল। এবার যখন অনেক বড় স্তূপ হয়ে যাবে তখন তার সেখানে থাকতে পারবে না। তাহলে তখন কি হবে? অন্য জায়গায়, কিন্তু অন্য জায়গায় বলতে ওর পাশেই, দেখো কাছাকাছি জায়গাতে, তখন আবার নতুন স্তূপ তৈরি করবে। আর চোরা শিকারীরা গন্ডারের এই অভ্যাসের সুযোগ নেয়। গন্ডার মলস্তূপের কাছে তারা তাদের শিকার অপেক্ষায় করে থাকে। মানে কনসেপ্টটা দেখো এমন লাগিয়েছে ওরা, যে গন্ডার বেচারীরা কি করছে, যে ওরা খুব ভদ্র, যেখানে সেখানে পটি করে বেড়ায় না,
একবার এখানে করলো তো নেক্সট টাইম এখানে এসে পটি করবে। তো সেটাকে মানুষ ইউজ করছে কিভাবে, মানুষ জানে যে গন্ডার এখান থেকে অন্য কোথাও যাবে না, তো তারা মানুষও আর অন্য কোথাও যাচ্ছে না, জানে তো গন্ডার আলটিমেটলি এখানে আসবে, যে তোমার বাড়ির পাশে ধর না তোমার শত্রু বসে রয়েছে, তুমি জানবে তুমি দিন শেষে সারাদিন যেখানে যাও আলটিমেটলি দিন শেষে তুমি ওখানেই আসবে। তো তাহলে তোমার শত্রু তোমার বাড়ির গেটের সামনে বসে থাকো, মানে সহজে তোমার ধরে নেবে। তো ঠিক এখানেও এই কাজ করে, তো বাড়ির কাছে থাকে না, এরা যেখানে পটি করে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকে শত্রুগুলো, মানে চোরা শিকারীরা। ফলে যখন ওখানে আসবে ওদের পটি করার জন্য বা মলত্যাগ করার জন্য, তখন শত্রুরা তাকে ইউজ করবে চোরা শিকারীরা। নেক্সট দেখো, ঘাস জমির বাস্তুতন্ত্র ও গন্ডার কি বলছে, খড়গ দিয়ে বা যে সিং বলা হচ্ছে এক সিং গন্ডারের, মাটি খুঁড়ে ফেলার ফলে নতুন নতুন বীজ তৈরি অঙ্কুরোদ্গমের সম্ভাবনা বৃদ্ধি পায়। ফলে প্রাকৃতিক বনভূমি বা ঘাসের প্রাচুর্য ও প্রসার ঘটায়। যখন বললাম যে মাটি খুঁড়ছে তখন কি হবে, নতুন নতুন বীজ থেকে অঙ্কুরোদ্গমের সম্ভাবনা, মাটিটাকে যেমন এক প্রকার ধরে লাঙ্গল করে না, ওরকম মতো হেল্প করছে, এটা মাটিটাকে আলগা করছে, ফলে গাছপালা ভালো বৃদ্ধি পাবে, ওটাই বলা রয়েছে। তৃণভোজী নানা বন্যপ্রাণী এবং তাদের খাদক শিকারী প্রাণীর খাদ্যাভ্যাস বেড়ে যায়। সেকেন্ড পয়েন্ট, একশৃঙ্গ গন্ডার নানা গাছের ফল খায়, এটা আগেও ছিল যে এরা ফল পাতা সবকিছুই খায়। এরা একসঙ্গে এক জায়গায় মলত্যাগ করে, এটাও দেখলে যে উঁচু হয়ে যায়, মল স্তূপ তৈরি করে দেয়, যখন ভর্তি হচ্ছে আবার তার পাশে যায়, ওটাই লেখা রয়েছে যে তখন মল অনেক উঁচু হয়েছে তখন খড়গ দিয়ে তার সাথে সমান করে দেয়। এই মলে উদ্ভিদের পুষ্টি উপাদান খুব বেশি পরিমাণে থাকে, তার ফল খাওয়ার 3 থেকে 4 দিন পর যখন এই মলের ওপর বীজগুলো পড়ে স্বাভাবিকভাবেই তাদের অঙ্কুরোদ্গম ঘটে থাকে। তাহলে ওরা যেখানে মলত্যাগ করলো, করার পরে শিংটার সাহায্যে সমান করছে, কিন্তু অনেকবার তো করছে না, তো কতবার করবে, তো একসময় গিয়ে স্তূপ হবে আলটিমেটলি। এবার ওখানে নিশ্চয়ই পুষ্টি উপাদান রয়েছে, তো নেক্সট টাইম যখন বীজগুলো আসবে তার ফলে কি ওর অঙ্কুরোদ্গম বীজগুলো ভালোভাবে গ্রো করবে, ফলে ওখানে কি হবে না ভালোভাবে গাছগুলো বৃদ্ধি পাবে। ফলে ওই গাছগুলো অনেক দূরে দূরে ছড়িয়ে পড়ে, পাখিরা ওই মল মধ্যস্থ বীজগুলো যখন খাদ্যরূপে গ্রহণ করে এবং বহু দূরে মলত্যাগ করে তখন নতুন নতুন জায়গায় বীজ তৈরি হয়। মানে কি করছে গন্ডার আমাদের আলটিমেটলি পরিবেশের গাছপালা বৃদ্ধির কাজে লাগছে, ইনডাইরেক্টলি, একদম ডিরেক্ট কাজ করছে না, কিন্তু ঘুরে ফিরে ও বাস্তুতন্ত্রের উদ্ভিদের পরিমাণটা বাড়াচ্ছে। নেক্সট কি বলছে দেখো, গন্ডারের সংকট ও সংরক্ষণ। একশৃঙ্গ গন্ডার প্রাকৃতিক পরিবেশে প্রায় 35 থেকে 40 বছর অব্দি বাঁচে, বুঝতে পারছো জীবনকালটা কিন্তু খুব একটা কম নয়। এদের সংখ্যা কমে যাওয়ার পেছনে প্রধান কারণ হলো চোরা শিকার। এই চোরা শিকারটা কারা করে, মানুষ করে, তাই তো। তাই চোরা শিকারীরা 1 নম্বর প্রসেস ধরে ভেবে রেখেছে যে গন্ডার যেখানে মলত্যাগ করে ওখানে আমি গিয়ে বসে থাকবো, আমার একটু খাটবো না আমি। আর কি করে দেখো, কেন করছে এসব, গন্ডারের খড়গের একটা উত্তেজক গুণ আছে, এই ভ্রান্ত বিশ্বাসের জন্যই চোরা শিকারীদের লোভের শিকার হয় সে। তাহলে গন্ডারের সিং এর মধ্যে কি ভাবছে না যে একটা উত্তেজক গুণ রয়েছে, এবং সেই খড়গটা হর্নটা জোগাড় করার জন্য কিন্তু ওনাকে শিকার করছে। যদি এই বিশ্বাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, কোনো সাইন্টিফিক্যালি প্রুফ নেই, থাকার জায়গা বা বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া এদের বিপন্নতার অন্যতম কারণ। এবং আগের ক্ষেত্রে যেমন দেখলে যে যদি বাসস্থান ধ্বংস করো ওদের, ওরা লোকালয়ে প্রবেশ করবে এবং মানুষের সাথে তাদের সংঘর্ষ হবে, এটাও কিন্তু আলটিমেটলি ওদের সংকটের বা বিপন্ন হয়ে যাওয়ার, বিলুপ্ত হয়ে যাওয়ার একটা অন্যতম কারণ। নেক্সট কি বলছে, একসময় সিন্ধু নদীর উপত্যকা থেকে মায়ানমারের উত্তর দিক পর্যন্ত এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যেত। বর্তমানে ভারতীয় উপমহাদেশে আসামের ব্রহ্মপুত্র নদীর অববাহিকা অঞ্চলে, যেমন কি মানস, কাজিরাঙ্গা নামটা পরে অনেকবার শুনতে পাবে, পবিতরা ইত্যাদি পশ্চিমবঙ্গের 2টো ন্যাশনাল পার্ক। আচ্ছা, এখানের মধ্যে এইটা ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, যে পশ্চিমবঙ্গে 2টো ন্যাশনাল পার্কের, আচ্ছা ন্যাশনাল পার্ক দুটো আগের দিন বলেছিলাম, ইনসিটু আর এক্সিটু সংরক্ষণ। ইনসিটু মানে কি, যেখানে ওই জীবটা রয়েছে ওখানে ওকে সংরক্ষণ করবে, ওখানে ওকে প্রিজার্ভ করবে। আর একটা এক্সিটু মানে কি, ওখান থেকে নিয়ে গিয়ে অন্য কোথাও নিয়ে যাবে, যেমন তোমার হচ্ছে যে বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, ওগুলো এক্সিটুর মধ্যে পড়ছে। তো ইনস্টিটিউর মধ্যে ছিল কি ন্যাশনাল পার্ক একটা ভাগ ছিল। তাহলে এই পশ্চিমবঙ্গে 2টো ন্যাশনাল পার্কের নাম বলো, এটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যদি তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করো তখনও দেখতে পাবে। কি রয়েছে, একটা জলদাপাড়া গরুমারা, দুটো আলাদা, জলদাপাড়া গরুমারা অভয়ারণ্য। পশ্চিমবঙ্গে দুধুয়া সংরক্ষিত অরণ্যে আর নেপালের চিতওয়ান জাতীয় উদ্যানে কেবলমাত্র এদের দেখতে পাওয়া যায়। ওটা মুখস্থ করবে, কিন্তু এটা ইম্পর্টেন্ট ছিল। ওকে, তাহলে আজকে এই চ্যাপ্টারটা কমপ্লিট।
যেখানের মধ্যে 4টে মোট বিপন্ন প্রাণীর নাম দেওয়া রয়েছে। একদম প্রথমে আমরা কি দেখেছিলাম, শকুন থেকে স্টার্ট, তারপরে দেখলাম মেছো বেড়াল, বন্য বিড়ালের মধ্যে একটা পড়ছে। নেক্সট দেখলাম আমাদের গঙ্গা শুশুক, তারপরে দেখলাম কি একশৃঙ্খ গন্ডার। 4টে ইম্পর্টেন্ট, যার মধ্যে 3টে করে পয়েন্ট মনে রাখতে হবে। একটা তার আচার আচরণ, স্বভাব কিরকম, কোথায় বসবাস করছে। সেকেন্ড পয়েন্ট তার সংকটের কারণ। থার্ড পয়েন্ট তার কিভাবে সংরক্ষণ করব। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোথাও কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর নেক্সট আর একটাই চ্যাপ্টার বাকি রয়েছে, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে ক্লাস 8 এর লাইফ সায়েন্সের পার্টটা, যেটা আমরা পরের দিনে স্টার্ট করব। ওকে, থ্যাংক ইউ।